নমস্কার। সুনীল সরণি বে আমাদের প্রাচীকণ্ঠের পক্ষ থেকে যে ভাবনা ভেবেছি, আসলে সুনীল সরণি এক অনন্ত যাত্রা, এটা আমি অন্তর থেকে অনুভব করি। এমন একজন মানুষ যার লেখা আগের দিন শ্রদ্ধেয় আমাদের শিক্ষক সৌমিত্র মিত্র মহাশয় বলছিলেন যে এক জীবনে হয়তো পড়ে শেষ করা যাবে না। সত্যিই তাই, এবং সেই কারণেই তিনি আমাদের কাছে চিরবিস্ময় হয়ে থেকেছেন। তাই আজকের এই সপ্তাহটি, এই ৮৬তম জন্মবার্ষিকীর জন্মদিনের পরের যে সপ্তাহটি, এই সপ্তাহ জুড়ে প্রাচীকণ্ঠ মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি শেখাই, আমার ছাত্রছাত্রীদের জন্য এবং আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন ফেসবুকে, তাদের প্রত্যেকের জন্য একদম স্মৃতি বিজড়িত কয়েকটি সন্ধে আনার চেষ্টা করছি। এই আনার চেষ্টার মধ্যে সবার আগে একটু কয়েকটা জিনিস জানা প্রয়োজন। আমি কথা চালিয়ে যাব। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে প্রথমে জানতে হবে যে আমাকে আপনারা সম্পূর্ণভাবে শুনতে পাচ্ছেন কিনা। কারণ আমি আজকে হেডফোনটি নিইনি, আমি জাস্ট দেখার জন্য যে হেডফোন ছাড়া পরিষ্কার কথা আসে কিনা, এটা জানা একটা প্রয়োজন। সেটা একটু আমাকে জানালে ভালো হয়। শুভ সন্ধ্যা জানালেন চিত্রিতা দাস, জানালেন দীপালি মজুমদার, আরো বেশ কয়েকজন দেখছেন। আমাদের আজকের যিনি অতিথি, কবি, নাট্যকার, গল্পকার, যে মানুষটিকে আমি অন্তত আমার জীবনে ওই ফ্রেন্ড ফিলোজফার কাম গাইড যে কথাটি আছে, সেটি এনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে যায়। আমাদের একটি পারিবারিক সম্পর্ক এবং বহু দিনের সম্পর্ক। আমাকে স্নেহ করেন, ভাতৃপ্রতিম হিসেবে স্নেহ করেন, ভালোবাসেন। সেই মানুষটি অর্থাৎ শ্রদ্ধেয় ধনঞ্জয় ঘোষাল, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধনঞ্জয় দা, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধে প্রাচীকণ্ঠের আয়োজনের এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তুমি জানো শ্রদ্ধেয় শ্রী সৌমিত্র মিত্র মহাশয় আমাদের সঙ্গে সময় দিয়েছিলেন, আমাদের স্যার। আজকে তোমাকে পেয়েছি। এছাড়া প্রতিটা দিন আমার ছাত্রছাত্রীদের একটি করে কবিতা প্রাচীকণ্ঠের পেজ থেকে দেওয়া হচ্ছে, পোস্ট করা হচ্ছে, এবং সেটিকে আমি শেয়ার করছি আমার পেজে, যেহেতু বেশি মানুষের কাছে পৌঁছয়। এটি কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মাত্রা হিসেবে ভেবেছি। তৃতীয় পর্বে আরো তিনজন মানুষকে আমাদের সঙ্গে পাওয়ার কথা, এখনো সম্পূর্ণ হ্যাঁ আসেনি। এসে গেলে জানতে পারবো, বুঝতে পারবো। তো আজকের এই অনুষ্ঠান আমাকে একটু আলো একটু কম পেতে পারেন হয়তো, কারণ হচ্ছে গিয়ে আমি যেখানে বসে এই লাইভের ব্যবস্থাটি করেছি, আসলে আমাদের কবি দাদা ধনঞ্জয় দা হলুদ আলো প্রিয় মানুষ। তো তো আমার জীবনে এত কম বয়সে কেমন যেন হলুদ আলো উন্মাদনাটা কমে গেছে। তো ঘরে হলুদ আলো নেই, তো হলুদ আলোর উজ্জ্বলতা কতটা সেটা ধনঞ্জয় দাকে দেখলে বোঝা যাচ্ছে। খুব ফ্রেশ লাগছে দাদা তোমাকে। আজকে স্মৃতিচারণের মধ্যে তোমার কাছে তোমার লেখা কিছু কবিতা সুনীল গাঙ্গুলিকে নিয়ে, সেটাও শোনার ইচ্ছে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি, চিত্রিতা দাস, দীপালি মজুমদার রয়েছেন, স্বাতী চ্যাটার্জি, স্বাতীদি রয়েছেন আমাদের আবৃত্তি লোকের, রয়েছেন সর্বাণী চক্রবর্তী। এনারা প্রত্যেকেই শুভ সন্ধ্যা জানিয়েছেন তোমাকে এবং আমাকে, আমাদেরকে জানিয়েছেন। যারা শুনছেন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আজকের ভাবনাটায় প্রথম দিনের প্রথম পর্বের ভাবনা যেটা ছিল যে মূলত স্যারই বলেছেন, আমরা শুনেছিলাম, কেননা তার দীর্ঘ জীবনে প্রায় ৩০-৪০ বছর উনি সঙ্গ পেয়েছেন। আজকে আমি একটু ভাবনা চিন্তার মধ্যে একটু নতুনত্ব রেখেছি এইরকম। আমি প্রত্যেককেই, যারা যারা কমেন্ট করেছিলেন আমার পোস্টে, তাদেরকেও দাদা আমি বলেছিলাম যে আপনাদেরও তো মনে কোনো প্রশ্ন আসতে পারে আলোচনা শুনতে শুনতে, তো আপনি সে প্রশ্নটা কমেন্টের আকারে বলবেন, আমি সেটা আমার সঙ্গের অতিথির কাছে পৌঁছে দেব। তাহলে কি হবে,
যে একটা পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে এই আলাপচারিতাটা একটা আড্ডা এসে পরিণত হবে এবং আপনারা নিজেদেরকে রিলেট করতে পারবেন। আপনারাও আড্ডার সঙ্গে আছেন, কারণ আপনাদের বাদ দিয়ে কিছু নয়, আপনাদের সবাইকে নিয়েই তো। এবং অবশ্যই আমার কচি কাচাদের জন্য, তাদেরকে নিয়ে। শ্যামলীদি এসেছেন দেখতে পাচ্ছি, সান্ধ্য শুভেচ্ছা জানালেন। রয়েছেন ইতি দে সরকার। দাদা, তোমার কাছে যাই। তুমি তো কবিকে নিয়ে, নীললোহিতকে নিয়ে তুমি বেশ কিছু সংখ্যাও করেছো বলাকা পত্রিকায়। তুমি কবি হিসেবে তাকে পেয়েছো, মানুষ হিসেবে পেয়েছো। প্রথমে মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়কে তুমি কিভাবে পেয়েছো, এটা একটু ছোঁয়ার বা জানার চেষ্টা করো। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এবং অনেকেই যে নামগুলো এলো তারা অনেকেই কথার বাড়ির সঙ্গে যুক্ত বা আমার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে এসেছে এই সন্ধ্যায়। সেটা হচ্ছে যে মানুষ এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায় একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। আমার কাছে মনে হয়েছে যে মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যাপ্তি, প্রসারতা, উদারতা, আর যে স্নেহ অনুজদের প্রতি, অগ্রজদের প্রতি শ্রদ্ধা, এটা আমাকে বিস্মিত করেছে। এবং কবি হিসেবে তো নতুন করে বলার কিছুই নেই। এই 2020-তে অনলাইন মাধ্যম অবলম্বন করে যে পরিমাণ কবিতা বা আলোচনা সুনীলদাকে কেন্দ্র করে হয়েছে, তা দিয়ে বলা যায় যে আক্ষরিকভাবে সুনীলদা বাঙালি সমাজের হৃদয়ে থেকে গেছে, মানে জায়গা করে নিয়েছেন। এই জায়গা করে নেওয়া, এই হৃদয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সুনীলদা কবিতার সুখ দুঃখের এক জায়গায় বলেছেন যে কবির মৃত্যুর পর তার আসল জীবন শুরু হয়। ঠিক সেই জায়গা থেকে যদি দেখি যে 2012 পর 2020 এই যে সময়, এই সময় এত মানুষ তার কবিতা পড়ছেন, বলছেন, আলোচনা হচ্ছেন। আমিও এই 2020-তে বলাকা পত্রিকা থেকে একটা কাজ করেছি। তো এটা কখন সম্ভব? তখনই সম্ভব যখন মানুষটাকে সম্পূর্ণভাবে ভালোবেসে ফেলা যায়। ভীষণভাবে শ্রদ্ধা থেকে এক ধরনের ভালোবাসা আছে, জড়িয়ে ধরার মতো ভালোবাসা। সেইটা বোধহয় আছে বলেই মানুষ সুনীলের উদারতা, প্রসারতা কতটুকু নয়। সমুদ্র সদৃশ মানুষ, হিমালয় সদৃশ মানুষ। মানুষ সুনীলের উদারতার কথা তুমি বলছিলে। সেই কথা বলতে গেলে তো যারা নবীন কবি বা যারা সবে লেখা শুরু করেছেন, তাদের প্রতি যে স্নেহ এবং তাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে চেষ্টা, এটি সম্বন্ধে তোমার থেকে তুমি তো এগুলো দেখেছো। মানে সুনীলদার সান্নিধ্যে যারাই এসেছেন তারাই ধন্য হয়েছে, সত্যি কথা বলতে কি। কারণ তার যে অভিজ্ঞতা, তার যে জীবন, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে সহিষ্ণুতা, তরুণদেরকে এগিয়ে দেওয়া, এটা তো মানে কি বলবো, এটা যারা তার সাহায্য পেয়েছেন, প্রত্যক্ষ সাক্ষাৎ পেয়েছেন, অপ্রত্যক্ষভাবে তারা তাকে যারা জেনেছেন, উভয় সবাই, মানে এটা বিশাল ব্যাপ্তি, বিরাট বড় ব্যাপ্তি। তার জীবনে তোমার সঙ্গে তার সখ্যতাটা কিভাবে, প্রথম পরিচয়টা কিভাবে? প্রথম পরিচয়ের কথা একটু বলাটা খুব আনন্দের ব্যাপার হবে। সেটা হচ্ছে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম তো ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি, মানে যারা দেখছেন শুনছেন আজকে তারা তো শুনেছেন, আমিও মানে প্রাচীকণ্ঠে সবাই সবাই সচিন আমরা তেন্ডুলকারের নাম। হ্যাঁ হ্যাঁ, বললাম সচিন তেন্ডুলকারের নাম শোনার মতো। একেবারেই তাই, একেবারেই তাই। মানে তবু তো খেলা ফুরিয়ে গেলে খেলা চলে যায়, কিন্তু সাহিত্য তো মানে একটা বিরাট ব্যাপ্তি, বিরাট স্পেস জুড়ে থাকে, বিরাট সময়, মানে টাইম লাইনটা অনেক বড়। তা আমি গেছি শান্তিনিকেতনে একবার, সেই সালটা এখন আর মনে নেই, বহু বছর আগে দোল উৎসবে গেছি। তা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছি, তখন তরুণ বয়স, ঘুরে বেড়াচ্ছি আমরা। সেই তরুণ বয়সে আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটি গুঞ্জন যে সুনীল গঙ্গোপাধ্যায় আসছেন, সেই এতে আসছেন আর কি,
শান্তিনিকেতনের ভেতরে ঢুকছেন, মাটির চৈতি আশ্রম মাঠ, সেইখানে এসে তিনি বসলেন। দূর থেকে আবির মাখানো তার গাল কপাল, আহ, সবাই শ্রদ্ধা জানাচ্ছেন তাকে। তিনি এসে বসলেন দোলের দিন, দোলের দিন। মাটির চৈতির ওখানে বেদিতে বসলেন। তো সবাই তাকে পায়ে আবির দিয়ে প্রণাম করছেন। সেটা হচ্ছে। আমিও ইচ্ছে হলো, তার আগে তাকে পড়েছি এই পর্যন্ত, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। আমি গিয়ে খুব মানে থতমত খেয়ে গেলাম। মানে আমি ভাবলাম যে পায়ে আবির দেবো না কপালে আবির দেবো, কি করবো? মানে আমার ভেতরে তখন দ্বিধা এবং দ্বন্দ্ব। সত্যি কথা বলতে কি, আমি পায়ে আবির দিতে পারলাম না, আমি কপালে আবির দিলাম। সবাই পায়ে আবির দিচ্ছেন, সুনীলদা কেমন আছেন ইত্যাদি বলে প্রণাম করে চলে যাচ্ছে। তা আমি কপালে আবির দিলাম, উনি আমার দিকে একবার চেয়ে তাকালেন আর কি। আমার তো তরুণ বয়স, তা আমি দিয়ে আবির দিয়ে কপালে আমি বেরিয়ে এসে আমার একটা কিরকম একটা ভাব লাগলো যে আমি এটা ঠিক করলাম না বোধহয়, কেন আমি ওনার পায়ে আবির দিতে পারলাম না। সুনীলদাকে পরে বলেছিলাম, তিনি খুব মানে মানে রসিকতার মতো বলেছিলেন, বা ভালোই করেছো তুমি এটা, মানে তুমি তো দোষ ধরতেন না এরকম আর কি, দোষেরও না এটা। তারপরে গিয়ে আমি বললাম যে আমি আরেকবার আবির দেবো। বললো কেন, এই তো তুমি দিয়ে গেলে। না, আমি তখন পায়ে দিইনি আবির। যথারীতি তারপরে পায়ে আবির দেওয়া হলো এবং সেইখানেই মিলিয়ে গেল বিষয়টা, থেমে গেল। তাকে প্রথম সাক্ষাৎ করলাম। এই যে প্রথম সাক্ষাৎ করলাম, অদ্ভুত একটা ভেতরে আলোড়ন তৈরি হলো যে কি কথোপকথন হলো অদ্ভুত না? দেখতে মানুষটা, কি ব্যক্তিত্ব কথোপকথন তার, হলো না? কিভাবে আসছেন তিনি, এবং তার সঙ্গে পারিষদ বর্গ রয়েছে। তা সুনীলদাকে ভালোবাসেন এত মানুষ, মানে আশ্চর্য। মানে আমার তাজমহল দেখার আশ্চর্যের মতো মনে হয়েছিল। সত্যি কথা বলতে, যারা তাজমহল দেখেছেন তারা প্রথম দেখাতে মানে কথা বলতে পারেন না। মানে আমিও পারিনি প্রথম তাজমহল দেখার পর বেশ খানিকক্ষণ চুপ করেছিলাম, মানে নির্বাক। সুনীলদাকে দেখাটা আমার ঠিক সেই রকম, ওই নির্বাক একটা অভিযোজন নিজের সঙ্গে চলতে থাকে। যাই হোক, সেটা কেটেও গেল। তারপরে মঞ্জুস দাশগুপ্ত কবিতার আড্ডায় তখন যাই মাঝে মাঝে। তিনি বললেন চল আজকে একটা কবিতা পাঠের আসর আছে, সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় আসবে। তো সেখানে গেলাম, আহ তাকে দেখলাম, তিনি মঞ্চে, আমরা শ্রোতার আসনে বসে রয়েছি। দেখা হয়ে গেল। এই হচ্ছে আমার প্রথম দেখা, দূর থেকে দেখা, প্রথম দেখা। এবং তারপরে আর কোনোদিন আগ্রহ হয়নি যে তার কাছে যাওয়া, মানে আজও নেই। কারণ আমি কারোর কাছে এরকম কোনো কারণ ছাড়া পৌঁছতে পারি না, আলাপ করতে পারি না, ফোন করতে পারি না, আজও পারিনি। কাজে কর্মের যোগাযোগ হলে বিভিন্ন মানুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, তখন একটা পরিচয় শুরু হয়। কিন্তু হঠাৎ করে আমার কোনো কাজ নেই, আমি গিয়ে আলাপ করতে যাব, এটা আজও আমি কোনো মানুষের সঙ্গে পারিনি, আমার অগ্রজ অনুজ কারোদের সঙ্গে। এইটা গেল তার মানে আমার দূর থেকে সুনীল গাঙ্গুলিকে দেখা। তার মানে সেবারে তোমার কথোপকথন কিছু হলো না, মানে সেবারে আচ্ছা, আমার যে বোধহয় একটু শোনার অসুবিধা হচ্ছে, আমি একটু বেরোচ্ছি, মানে একটা ফোন এসেছিল বলে আমার এটা, আমি একটু বেরোচ্ছি, 1 মিনিটের মধ্যে আমরা আসছি, কিন্তু আমাকে একটু অ্যাড করে নিন। আমরা কিন্তু এক পরিষ্কার শুনতে মিনিটের মধ্যে। পাচ্ছি। আহ, আসলে যন্ত্রের যন্ত্রণা, আপনারা জানেন যে যন্ত্রের যন্ত্রণা যখন থাকে তখন এই প্রযুক্তির যন্ত্রণার কারণে আমাদের জীবন যন্ত্রণাময় হয়ে ওঠে। আমরা যখন মঞ্চে কাজ করি, মঞ্চে কাজের সময় দেখেছি বারংবার খুব ভাইটাল কোনো কথা বলা হচ্ছে, সেই সময় তার মাঝখানে মাইক বেসুরোভাবে বেজে উঠলো। তো বেজে উঠলে তখন সেটাকে সামাল দেওয়া, সময় নষ্ট হয়, মানুষের কনসেন্ট্রেশন থাকে একটা, সেই কনসেন্ট্রেশনের জায়গাটাও নষ্ট হয়। আমি তো আমার মতো করে আহ, কবির থেকে, মানে আজকের যে অতিথি রয়েছেন তার থেকে নির্যাসগুলোকে বের করে নেওয়ার চেষ্টা করব যে যতটা তার থেকে জেনে নেওয়া যায়। কিন্তু আপনারা যারা রয়েছেন, যারা সান্ধ্য শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককেই অনুরোধ করছি, যাদের লাইভে আছেন তাদের যদি মনে কোনো সময় কোনো প্রশ্নের আসে, তখন সেখানে কিন্তু অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে এই আলাপ আলোচনায় থাকবেন। যে সময়টা আমাদের মধ্যে দাদা নেই এই মুহূর্তে, উনি চেষ্টা করছেন হয়তো নিজেকে অ্যাভেলেবেল করার জন্য। তো এখনো পর্যন্ত আমার কাছে রিকোয়েস্টটা এসে পৌঁছয়নি। আমি দেখছি একবার যে তাকে পাওয়া যায় কিভাবে।
আপনারা একটু আবার সঙ্গ দেবেন, কেননা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার কথা বলেছিলাম বারবার করেই। ক্ষুদ্র প্রচেষ্টা কারণ হচ্ছে গিয়ে যে আহ, আমাদের ধরুন এই যে ফেসবুকের যে পেজটায় যে ছবিটা আসছে, সেখানে দেখুন কোনায় একদম স্ট্রিমইয়ার্ডের একটি লোগো দেখা যাচ্ছে, তার মানে এটি পেইড ভার্সন নয়। তো আহ, প্রচেষ্টা খুব ক্ষুদ্র সীমিত, তার মধ্যে থেকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথোপকথনের একটা মাধ্যম হিসেবে আজকে প্রযুক্তি এসেছে, যতটুকু পেরেছি আমরা যোগাযোগ করে উঠতে পেরেছি। এবং আগের, আপনি বিশ্বাস করবেন না, আমার যে দুটি লাইভ, একটি লাইভ হয়েছে ম্যাপ রেডিওর থেকে আমার নিজস্ব কবিতার একটি লাইভ কবিতার সঙ্গে গানের, সেটি আমার জীবনে প্রথম লাইভ করা সেই অর্থে। এবং তারপরে এর আগের প্রথম পর্বে স্যার শ্রী সৌমিত্র মিত্র ছিলেন। আহ, আমি একটুখানি, ফোন একটা এসেছে, নরেন্দ্র দা ফোন করেছেন, কিছু একটা অসুবিধা হচ্ছে, আপনারা থাকুন, আপনারাও দেখুন কথা হচ্ছে, কি বলেন কবি? হ্যাঁ, হ্যালো। না, এখানে তো আমার এখানে আসেনি কিছু। তুমি ওই লিঙ্কটায় ক্লিক করো, যে লিঙ্কটা পাঠানো আছে, ওই লিঙ্কটা ক্লিক করলে আসছে না, এখানে তো, আমার এখানে তো আসছে না। আমি আরেকবার ইনভাইট পাঠাবো। একটা ছোট্ট অসুবিধা। সন্দীপ, তুমি একটি কবিতা বলো। দীপালি মজুমদার। আহ দীপালিদি, কবিতা তো বলাই যেতে পারে, কবিতা বলাই যেতে পারে, কিন্তু আজকের যে কারণে এখানে আসা, অর্থাৎ দাদাকে তো এখানে পাওয়ার প্রয়োজন, কারণ দাদার সঙ্গে কথোপকথনটাই আজকে আসল। কবিতা সময়ে নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো। আজও একটা বলা যেতেই পারে, যতক্ষণ দাদা না আসছে ততক্ষণ বলা যেতে পারে, কিন্তু এই অসুবিধাটা তো হওয়ার কথা নয়। আমি রিমুভ করার আগে দাদা বেরিয়ে গেলেন, সেটাতে কিছু অসুবিধা হলো কিনা এটা আমি বুঝতে পারছি না। তো সেটা একটা কারণ হতে পারে। আমি আরেকবার ইনভাইটটি পাঠানোর চেষ্টা করছি। মেল আইডিটা আমার কাছে নেই, আমি মেসেঞ্জারে যদি দাদাকে পাঠানো যায়, আমি, না, মেসেঞ্জার দিয়ে পাঠানো যাবে না। এসে গেছেন মনে হয় দাদা। হ্যাঁ, দাদা এসে গেছেন আমাদের। হ্যাঁ, এই তো। তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে দীপালি মজুমদার বলছিলেন, সন্দীপ তুমি একটা কবিতা বলো। আসলে কবিতা তো, কবিতা বললে বলাই যায়, কিন্তু আজকে তো আলোচনার জন্য আসা। আজকে মূলত আমরা তো কবিতা শুনবো নিশ্চয়ই, দীপালি দি অনুরোধ করেছেন, মানে আমরা কথায় কথায় যেতে যেতে তোর কাছে আমরা কবিতা শুনবো, মানে কাশি কণ্ঠের কাছে কবিতা শুনবো। অবশ্যই রয়েছে অবকাশ। আমি সে কথায় আসছি। আচ্ছা, মানে তুমি যেটা বলছিলাম যে সেদিনকে তাহলে যখন কথোপকথন হলো না, তখন প্রথম দেখা হলো, সেদিন শুধুমাত্র কথোপকথন হলো এবং মানে দেখা হলো, এবং তারপরে পরবর্তীকালে তোমার কি কাজের সূত্রে আবার তার কাছে যাওয়া, না তার আগে তার বাড়িতে তোমার যাওয়া শুরু হলো? না, কাজের সূত্রেই যাওয়া। তারপরে কিছু বছর কাটলো, তারপরে আমি তখন তখন যখন প্রথম দেখা, আমরা এই কবিতা লিখি বলাকা পত্রিকায়, পাতলা পাতলা সংখ্যা করি নিজেদের মধ্যে, যেমন সাহিত্য চর্চা এসব করি। তা 2003 এইরকম, 2-3 এইরকম সাল নাগাদ একটি পত্রিকা, মুড়াগাছা বেতুয়াডুরি, মানে নদিয়া থেকে একটি পত্রিকা আমাকে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপর কিছু লেখার জন্য অনুরোধ জানালেন। কিন্তু আমি সুনীল বাবুর উপর কি লিখবো মানে ভেবে পেলাম না, বা কবিতার উপর লিখবো না উপন্যাসের উপর, মানে কি, মানে এটা অসম্ভব হয়ে উঠলো আমার কাছে। ভেবে যখন কিছু পেলাম না, অথচ সেই পত্রিকাকে আমার লেখা দিতেই হবে, তখন আমি একটি কাল্পনিক সংলাপ তৈরি করলাম। সেটার একটি চরিত্র সুনীল এবং আরেকটি চরিত্র হচ্ছে নীরা। নীরা এবং সুনীলের একটি কাল্পনিক সংলাপ আমি তৈরি করলাম। এখন এইটা তৈরি করার পর যখন সেই সম্পাদককে দিলাম, দেওয়ার সময় আমার মনে হলো, সম্পাদক আলোচনা করে বললেন যে এটা তো ছাপা খুব মুশকিল, কারণ সুনীল বাবু এখানে চরিত্র হয়ে গেছেন। মানে আমি তার মুখে সংলাপ বসিয়ে দিয়েছি। আর সুনীল বাবু মানে প্রবাদ প্রতিম সেই ব্যক্তিত্ব, তাকে আমি চরিত্র করেছি এবং সঙ্গে নীরাকেও আমি চরিত্র করেছি। তো তার আগে সুনীল এবং নীরা চরিত্র হিসেবে পরস্পর সংলাপ বলছেন, মানে শ্রুতি জগতে আসেননি। সেইটা লেখার পরে ছাপতে দেওয়ার আগে আমি সুনীল বাবুকে ফোন করলাম যে আমি এরকম একটা কাণ্ড করেছি, আপনি যদি একটু শোনেন, আপনাকে শোনানোর প্রয়োজন আছে, তাহলে ভালো হয়।
তো উনি বললেন ঠিক আছে চলে এসো এক রোববার আমার বাড়িতে ম্যান্ডেভিল গার্ডেন্সে। সেই রোববার যাওয়া। রোববারে সাধারণত ওনার বাড়িতে কোনো কবিতা পাঠ বা কোনো সাহিত্য চর্চা হয় না, আড্ডা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উনি বললেন বেশ তুমি পড়ো দেখি। তো লেখাটির নাম ছিল এক মুহূর্ত নীরা, নীরা এবং সুনীলের কাল্পনিক সংলাপ। আমি আমার মতো বসিয়েছি, নিয়ে গেছি এবং পড়তে গিয়ে উনি বসে রয়েছেন, বঙ্গদেশের কবিকুল বসে রয়েছেন, আরো বিদগ্ধ মানুষেরা বসে রয়েছেন, এবং আমি পড়তে ভীষণ লজ্জা পাচ্ছি, মানে এতই খারাপ লিখেছি যে সেটা বলার কথা নয় আর কি। তো যাই হোক, এখন শুরু করলে তো শেষ করতেই হবে, মানে তাকে পড়ে শোনাতেই হবে। মাঝখানে বেশ কতগুলো কড়া কড়া কথা আমি লিখেছি, নীরা সুনীলকে বলছেন এইরকম সব, মানে তখন মানে তারুণ্য থেকে লেখা আর কি, যাকে বলে অভিযোগের তীর কবির প্রতি এক মহিলার, মানে নিজেকে খানিকটা মিশিয়ে দিয়েই করা আর কি, সব হয়ে গেল। উনি বললেন তুমি ছাপতে দাও, কিচ্ছু কাটাকাটি করার দরকার নেই। তো ছাপতে দেওয়া হলো, ছাপতে দিলাম, এবং যথারীতি আমি তখন ওনার বাড়ি থেকে বেরোচ্ছি, আমার ভীষণ লজ্জা করছে যে এরকম একটা বাজে লেখা কেনই বা নিয়ে এলাম, হঠাৎ করে দুম করে বলে বসলাম। উনিও বললেন হ্যাঁ শোনাও। তো যাই হোক, কেমন কিছু করার নেই, হয়ে গেল। কিন্তু এটার ভেতরে একটা অভিনবত্ব ছিল, তিনি অভিনবত্বটা ভীষণ পছন্দ করতেন। সুনীলদার সঙ্গে কথা বলে বুঝেছি যে তিনি নতুন নতুন অন্বেষণ, অভিনবত্ব, ভালো খারাপ অনেক পরের কথা, সেইটা ভীষণভাবে তরুণদের কাছ থেকে আশা করতেন। এখন এই কাল্পনিক সংলাপটা কেন করলাম নীরা সুনীল, কারণ মাথায় ঘুরছিল বিদ্যাপতি আর চণ্ডীদাসের একটা কাল্পনিক সংলাপ আমরা ছোটবেলায় করতাম, কিন্তু সুনীল বাবুর লেখা। ওই যে বিদ্যাপতির সঙ্গে চণ্ডীদাসের দেখা উনি লিখেছেন, সেইটা মাথার ভেতরে এমন ভাবে চাড়িয়ে গিয়েছিল, বলা যায় মনের ভেতরে এমন ভাবে জাল বিস্তার করেছিল, মনে হয়েছিল যে এটা তো খুব সাংঘাতিক একটা জিনিস, এটা তো মানে অভিনব একটা বিষয়। তো সেইটাই প্রয়োগ করে দিলাম তার উপরে, একেবারে সুনীল একেবারে নীলা। তো এই যে প্রয়োগটা হলো, এই অভিনবত্বকে লেখা বলা যেত, হ্যাঁ অনুপ্রাণিত হয়ে লেখা বলা যেতে পারে। ঠিক অনুপ্রাণিত, মানে স্টাইলটা খুব ভালো, মানে স্টাইলটাকে গ্রহণ করা যাকে বলে, সর্বতোভাবে গ্রহণ করা। এবং ওই পদ্ধতিতে তার পরবর্তী ক্ষেত্রে অনেকে কাল্পনিক সংলাপ লিখেছেন, শিশির কুমার দাশের অনেক কাল্পনিক সংলাপ আছে, আরো অনেকে লিখেছে, কিন্তু প্রয়োগ করে দিলাম একেবারে স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায়ের উপরেই, এবং সেটা মুদ্রিত হলো। এখন মুদ্রিত হবার পর তারা এই পত্রিকাটির উদ্বোধন করবেন জানালেন। এখন সেই পত্রিকাটি তারা সুনীল সংখ্যা করেছিলেন চেতনা পত্রিকা, নদিয়া থেকে বেরোয়। এখন সেই পত্রিকাতে উদ্বোধনের দিন সুনীলদা যাবেন, তারা মনস্থির করলেন। এই যে তারা যাবেন, মানে তারা সুনীল বাবুকে নিয়ে যাবেন, সুনীলদা যাবেন, এই যে কথাবার্তা আলোচনা, এই কারণের জন্য খানিকটা তার বাড়িতে যাতায়াত শুরু হলো, এবং ঠিক হলো যে আমি তার সঙ্গে যাব, তাকে নিয়ে কলকাতা থেকে নদিয়া যাব, এইটা ঠিক হলো। এখন এই যে ঠিক হলো, এ ভারী মজার ব্যাপার, মানে সুনীলদার প্রথম যে প্রশ্ন ছিল সন্দীপ, সেই প্রশ্নের উত্তরও এখানে খানিকটা পাবো, যে আমরা মানে উনি সম্পাদক, তিনি বলছেন যে সুনীলদাকে নিয়ে যাব, তাহলে কি দিতে হবে, মানে জেনারেলি কি, মানে সুনীলদা মানে বিরাট ব্যাপার, উনি যাবেন, এখন সভাপতি একটা, মানে আমাদের চিন্তা যে কি দিতে হবে তাকে, মানে কি শর্তে যাবেন এইসব। তা আমাকে বলছে তুমি বলো, আমি এসব বলতে পারবো না। আমি একটু বরাবরই আমি যে কোনো কথা দুম করে বলে বসতে পারি, যেমন ওই লেখাটা দুম করে লিখে ফেলেছি, দুঃসাহসিক একটা ব্যাপার। তা আমি বললাম সুনীলদা, মানে আপনি যে যাবেন, মানে আপনি সম্মতি দিলেন, কিন্তু মানে শর্ত বা মানে কিভাবে আমরা নিয়ে যাব। বললো নিয়ে যাবে কিন্তু ফিরিয়ে দেবে, আমাকে ফিরিয়ে দিও। মানে কি সুন্দর রসিকতা, ফিরিয়ে দিও মানে নিয়ে যাওয়ার পরে তো খুব যত্ন করে নিয়ে যায়, ফেরানোর দিকে আর হুঁশ থাকে না। তা আমরা হেসে উঠলাম, দুজনে ছিলাম, আমি এবং সেই সম্পাদক। তারপরে সম্পাদকের চিন্তা তো, মানে আসল কথা টাকা কত নেবেন, সেটা আমাদেরও মানে যে এমন একটা চেয়ে বসলো এইসব, আমরা দিতে পারলাম না, মানে ভীষণ একটা লজ্জার ব্যাপার হবে, একটা মানে খেদ থাকবে। তারপরে অনুশীলনটা মানে আর কিছু, মানে আমি বলছি আর কিছু, মানে মানে আমরা আমরা বলতে কোনো টাকা পয়সার ব্যাপার, এই তো না, টাকা পয়সা তোমরা কোথায় পাবে, ওসবের কথা চিন্তা করো, ওসব ভাবনা আমি ভাবিও নি, ওসব তোমরা ভেবো না, নিয়ে যাবে, ফেরত দিও আমাকে, আর যদি রাত্রিরে থাকতে হয় একটা প্রমোদ রেখো, এইটুকু আমার চাওয়া, আর কিছু তোমাদের কিছু করতে হবে না, বাকিও ঠিক যাবো আমরা, কোনো অসুবিধা নেই, বরং ভালোই লাগছে। তারপরে বললেন যে সাথীদিকে জিজ্ঞেস করো, তিনি ডাকলেন যে তুমি যাবে, এরা বলছে। সাথীদি বললেন হ্যাঁ চলো যাই। তো যাওয়া
সেই যাওয়ার পরিকল্পনা হলো এবং যাত্রা পথে প্রথম সুনীল গঙ্গোপাধ্যায় আমার বাড়ি হয়ে নদিয়া গেলেন। মানে কি অত্যাচার! তিনি ম্যান্ডেভিল গার্ডেন্স থেকে বেরোলেন, যাবেন নদিয়া, মাঝখানে আমার বাড়ি হয়ে খানিকটা থেকে আবার তাকে নিয়ে যাত্রা শুরু হবে। তা উনি রেগে গেলেন না, কিছু বললেন না, বললেন ঠিক আছে তুমি যখন বলছো আর তুমি নিয়ে যাবে, এখন তোমার বাড়ি যদি গেলে ভালো লাগে নিশ্চয়ই যাবো। উনি এলেন এবং সেখানে আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবরা এলো, ছোট্ট একটা আড্ডা হলো, কফি খাওয়া হলো এবং আমরা বেরিয়ে গেলাম। সেই প্রথম। তারপরে তো বহুবার এসেছেন উনি, হ্যাঁ, সেই সেই গল্পগুলো প্রত্যক্ষ প্রথম আসা। অনেকটা যোগাযোগ, অনেকটা পথ। হ্যাঁ, তারপরে ওই কথাগুলোতে আসবো, আড্ডার ব্যাপারটা আরো ডিটেইলি আসবো, আরো অনেক স্মৃতি আছে জানবো, কিন্তু তার আগেই ওই আমি যে বলেছিলাম যে আমাদের মধ্যে কথোপকথন ব্যাপারটা রাখা খুব দরকার, তাহলে কি যারা শুনছেন দেখছেন তারাও নিজেদের রিলেট করতে পারেন অনুষ্ঠানের সঙ্গে। প্রথমত অমিতা পাকরাশি এসছেন, তিনি বলছেন যে স্যার আপনার উপস্থিতিতে কবি পরিবেশ আলোকময় হয়ে উঠলো, ধন্যবাদ। অমিতা পাকরাশি আমাদের সঙ্গে থাকুন। অমিতাদি দেখছেন, আরেকজন, অমিতাদি অত্যন্ত গুণী মানুষ, অমিতাদি নিজে লেখেনও আর কি, অমিতাদি কথার আচ্ছা বাড়ির সঙ্গে যুক্ত, নিজে লেখেন। আচ্ছা হ্যাঁ, খুব ভালো অমিতাদি। আচ্ছা, নিশ্চয়ই শুনছেন, পরিচয় হবে চিত্রিতা শুনছে, দীপালিদি শুনছে, সর্বাণী শুনছে, ইতি শুনছে, আরো অনেকে হয়তো শুনছে, আমি দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস। আছি। চিত্রিতা দাস একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা আমি হয়তো নীরার প্রশ্নে আসতাম। প্রশ্ন করেছেন যে অগ্রিম একটি প্রশ্ন রাখছি, কবির নীরা কি নারীর প্রতিচ্ছবি নাকি কল্পনার অতিরিক্ত প্রকৃত কেউ? কল্পনার অতিরিক্ত প্রকৃত কেউ, এটা ওনার প্রশ্নের মধ্যে ছিল। সেই প্রশ্নের উত্তরের জন্য তোমার কাছেই যেতে হবে, তোমার কাছেই যাব। তোমার ভাবনা নীরার চরিত্রটাকে নিয়ে। আমি এর একরকমের উত্তর পেয়েছি, আমি সে কথাটা তোমায় জানাবো, আগে তোমার ভাবনাটা শুনি। বস্তুত কিছু বছর আগে নীরাকে নিয়ে আমি একটি দীর্ঘ লেখা লিখেছিলাম। হ্যাঁ, মানে সুনীলদার নীরা বিষয়ক যত কবিতা লিখেছেন, আমি কিরকম ভাবে বেঁচে আছি সেখানে মানে বাস্তবে দেখা হলো 3 মিনিট, হঠাৎ নীরার জন্য থেকে শুরু করে যতগুলো লেখা সব পড়েছি, পড়ে আমি নীরাকে কিন্তু আবিষ্কার করেছি। নীরাকে দেখতে কেমন, নীরা কি স্বভাবের, নীরা কোথায় যায়, কি পছন্দ করে, ডিটেল লেখা আছে আমার, ডিটেল লেখা আছে। আমি এইটা কোরিলেট করতে চাইনি, এই সাদৃশ্য খুঁজতে চাইনি যে সেই সময় আহ, মানে যখন কবি লেখেন তখন তিনি সম্পূর্ণ কল্পনা করেই লেখেন। সুনীলদাকে আমি যখন দীর্ঘ ইন্টারভিউ নিয়েছি তখন নীরা বিষয়ক অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। সবারই যেমন কৌতূহল থেকে আমারও নীরা কে, তাই এই প্রশ্নটা এখন বুঝি খুব অমূলক, তাকে বিব্রতই করেছি এই প্রশ্নটা করে নীরাকে, এটা করা ঠিক নয়। কারণ কেউ একজন নীরা হতে পারে না, একটা সমন্বয়, সেটা এখন এই বয়সে এসে আমি অন্তত বুঝতে পারি। ভার্চুয়াল কিন্তু রিয়েলিটি আর কি, মানে আমার মনে হয় ভার্চুয়াল রিয়েলিটির একটা জগৎ, ভার্চুয়াল রিয়েলিটির একটা জগৎ। কারণ আমরা যখন শিল্পের সঙ্গে যুক্ত থাকি, যখন কোনো কথা আমরা যখন আমরা আমাদের স্টুডেন্টদের যখন বলি, তখনও বলি যে কবিরা তো 4000 লাইন ভেবে 4 লাইন লেখেন, তো আমাদের এই 4 লাইন বলার মাধ্যমে 4000 লাইনকে ছুঁতে পারার যতটা কাছে যাওয়া যায়। আমি এই প্রশ্নটা স্যারকে করেছিলাম, সৌমিত্র মিত্রকে করেছিলেন। বলে যে দেখো সে কটা জানতে গেলে তো আমাকে তাহলে ওনার কাছে যেতে হবে। তো এখন উনি যেখানে আছেন আমার সেখানে যেতে হবে, তবে যেটুকু পড়া বা ইত্যাদি আদলে পাই, আদলে সাথে দিকেই যেন আমরা খুঁজে পাই। তিনি তো তার শিল্পের জায়গা থেকে বলেছেন তিনি সঙ্গ পেয়েছেন। তুমি কবি হিসেবে, আমি একজন কবি হিসেবে আরেকজন কবিকে কিভাবে ইভ্যালুয়েট করছো, আমি সেই জায়গাটাকে ধরার জন্য এই প্রসঙ্গটায় আসলাম। এইখানে এইখানে একটা খুব কথা বলি, সেটা হচ্ছে যে উনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যখন তাকে ইন্টারভিউ করছিলাম, সাক্ষাৎকার করছিলাম, তখন এক জায়গায় লেখা রয়েছে যে নীরাকে খুকি হিসেবে বলছেন। তারপরে বললাম যে আপনি আরো স্পষ্ট করে বলুন। বললো নহ মাতা নহ দেবী, এরকম কথা, মানে মাতা নয়, মেয়ে নয়, দেবী নয়, কিচ্ছু নয়। তার মানে বোঝাচ্ছে যে তার কল্পিত। এবং তিনি ওই ইন্টারভিউতে বলছেন যে এক এক সময় মনে হচ্ছিল এটা মূর্তি হয়ে যাচ্ছে, সেটা আবার ভেঙে দেওয়ার প্রয়োজন আছে। ফলে আবার অন্যরকম কিছু লিখতে হবে যা দিয়ে সেটা মূর্তি তৈরি না হয়ে যায়। বেশ কিছু প্রশ্ন আমি নীরা সম্পর্কে তাকে করেছিলাম, কিন্তু আমার লেখাটা দিয়ে সুনীলদা তখন নেই, থাকলে হয়তো বিস্মিত হতেন যে আমি কিভাবে নীরা কোথায় কোথায় যায়, কিভাবে তার কবিতাকে আদ্যপ্রান্ত এমন বিশ্লেষণ করেছি। লেখাটি একটি খুব জনপ্রিয় কাগজ না, একটি লিটল ম্যাগাজিন অনুরোধ করেছিল, সেখানে লিখেছিলাম, ফলে বেশি হয়তো প্রচার পাইনি, কিন্তু যারা পড়েছিলেন কিভাবে আমি অন্বেষণ করেছি নীরা, সেটা আমার একটা ব্যক্তিগত চর্চা বলা যায়, ব্যক্তিগত চর্চাও বলা যায়।
দীপালি মজুমদার, আমরা একটু কমেন্টে যাচ্ছি আবার। দীপালি মজুমদার বলছেন, কবির অনেক কথা জানতে পারছি, ধন্য হচ্ছি। শ্যামলীদি আমাদের, শ্যামলীদি খুব ভালো বলেন, অপূর্ব কবিতা বলেন। শ্যামলীদি বলছেন শ্যামলী এত অজানা এসছেন। তথ্যতে ঋদ্ধ হচ্ছে। সত্যিই ঋদ্ধ হচ্ছি দিদি, আমরা প্রত্যেকেই ঋদ্ধ হচ্ছি, জানছি। তৃতীয় পর্বে আমার যেটা ইচ্ছে আছে, কবি শিবাশী মুখোপাধ্যায় থাকবেন, আরো দুজন থাকবেন, যদি সব ঠিক থাকে হয়তো সুদীপ চক্রবর্তী থাকবেন, এবং কবি রূপক থাকবেন। ওনারা কৃত্তিবাসের কাজ, রূপক চক্রবর্তী থাকবেন। তো এনারা কৃত্তিবাসের কাজের সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন, অনেক কাছ থেকে, একদম ঘরের মানুষ ছিলেন সুনীল গাঙ্গুলি। তো তাদের থেকেও শুনবো, মানুষ মানুষ হিসেবে সুনীল গাঙ্গুলি কি, বা তাদের কিভাবে পেয়েছেন তারা, তাদের বিভিন্ন ঘটনা শুনবো, জানবো। আমি যেখানে ছিলাম, আমি সুনীল গাঙ্গুলি একটি লেখাতে একবারে কাঙাল হরিনাথের প্রসঙ্গ এসেছিল। তুমিও কাঙাল হরিনাথ কাজ করেছো, এই বিষয়ে কোনো কি কারণ আছে? মানে তুমি কি এই ব্যাপারে কবির সঙ্গে কোনোদিন আলোচনা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো, মানে হয়েছে 2007 সাল আমার বলাকা পত্রিকার কাঙাল হরিনাথ মজুমদার সংখ্যা বেরোলো মার্চ মাসে। তখন সেটা উদ্বোধন হলো ন্যাশনাল লাইব্রেরির একটি অডিটোরিয়ামে। সেই উদ্বোধন পর্বে অনেকে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেছিলেন সুনীল দা। তা হরিনাথকে নিয়ে সেই কাজ খুব সাড়া পড়েছিল বঙ্গদেশে, মানে ভীষণভাবে সাড়া পড়েছিল। সুনীল দাও খুব প্রশংসা করেছিলেন। তারপরে যখন জানলাম যে সুনীল দা মনের মানুষ লিখছেন, মানে ওই পুজোর আগে আগে আমরা জানতাম যে সুনীল দা এবারে কি বিষয় উপন্যাস লিখতেন, সবারই কৌতূহল, আমাদেরও থাকতো। তখন উনি বললেন এবারে লালনকে নিয়ে লিখছি। তখন আমি বললাম তাহলে কি হরিনাথ থাকছে? কারণ হরিনাথ মজুমদার মানে যিনি ফিকির চাঁদ ফকির হবেন, মানে হয়েছিলেন, তো তিনি থাকবেন না, এটা কেমন কথা? সুনীল দা হয়তো রাখতেন, এমনি রাখতেন, কিন্তু আমি বললাম আমার অনুরোধ আছে, আপনাকে হরিনাথ মজুমদারকে একটু জায়গা দিতে হবে, কারণ খুব উপেক্ষিত মানুষ, তাকে প্রায় বর্জন করেই বাংলা সাহিত্য এগিয়ে গেছে। অথচ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের গুণ তাঁর হাতে। বিজয় বসন্ত তার উপন্যাস, মানে উপন্যাসটি এখন আর পড়া যায় না, তার ভাষা এতই দুর্বোধ্য, সেরকম ভালোও কিছু নয়, আমি সেটা বলছি না, কিন্তু তিনি মানে চেষ্টা করেছিলেন প্রথম উপন্যাসে, এটা 1858-তে প্রকাশিত হয়েছিল। তা সুনীলদা বললেন ঠিক আছে, তোমার বইটা তাহলে দিয়ে যেও, হরিনাথ বিষয়ে সেই পত্রিকাটা, পরে বই হলো, বইটা আমাকে দিয়ে যেও। এবং সেই বইটির কথা তিনি গ্রন্থ তালিকায়, সহায়ক গ্রন্থ তালিকাতে উল্লেখ করেছেন। এবং মনের মানুষ যারা পড়েছেন তারা তো হরিনাথকে পেয়েছেন, যখন সেটা ছবি হলো তখন তো অনেকখানি অংশ জুড়ে হরিনাথ মজুমদার রয়েছেন দেখা গেল, গৌতম ঘোষও রেখেছিলেন আর কি। এবং সেই মনের মানুষের প্রথম বার্লিন শো যখন হলো, বার্লিনে একটি সভাঘরে সেটা দেখানো হলো, সেখানে আমি উপস্থিত ছিলাম, এবং আমার যে কি ভালো লাগছিল কি বলবো। সুনীল দা তো সবাইকে নিয়ে চলতে পারতেন, কোনো ভেদ রেখা তার ভেতরে ছিল না, কোনো বিভাজন ছিল না। সুনীলদার সবচেয়ে বড় গুণ ছিল এইটা, মানে এটা আমার মতে, যে সবাই সবাই বলতে পারতেন সুনীলদা আমার। কখন বলতে পারে সুনীলদা আমার? প্রত্যেকেই বলছেন সুনীলদা আমার। মানে এই যে ভালোবাসা, এই যে তার শ্রদ্ধা, চলে যাওয়ার এত মানুষটা বছর কি পরে আজও কিন্তু তাই, আজও তাই, আজও এখনো কিন্তু তাই। সবাই তাই, এই যে তাই এই বলে। যে বলতে পারাটা, এই বলতে পারাটা তো তিনি অর্জন করলেন, তার প্রতিভা এটা, তার মানে ব্যক্তিত্বের একটা দিক, তার গুণের একটা দিক। তার লালনকে নিয়ে তিনি লিখলেন, লালন সম্প্রীতির কথা বলছেন, ধর্মের বাইরে দাঁড়িয়ে সম্প্রীতি। আর সেইটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে জার্মানিতে, অর্থাৎ বার্লিনে চেক পয়েন্ট চার্লি বলে একটা জায়গা, মারাত্মক জায়গা, যেখানে পূর্ব পশ্চিমের এক সময় গেট ছিল, যেখানে ভিসা নেওয়া হতো এদিক ওদিক যাওয়ার জন্য, ইস্ট এবং ওয়েস্টের বাদ ছিল। তো তখন যেটা যখন দেখানো হলো 2011, তখন তো ইউনাইটেড, মানে এখন যেটা আর কি পূর্ব পশ্চিম মিলিত হয়ে গেছে। তো আমি যখন ওই মনের মানুষ দেখানো হচ্ছে উপরে ভিকম হলে, আমি নিচে দাঁড়িয়ে ভাবছি যে কোথায় সংযোগ। লালন ফকির ঐক্যের কথা বলছেন, পূর্ব পশ্চিম জার্মানি আলাদা ছিল, সেইখানে মনের মানুষ হচ্ছে, সুনীলদা সেই লালনকে দিয়ে ঐক্যের কথা বলছেন, মানে মানুষের মনের ঐক্যের কথা বলছেন, ধর্মের বাইরে ঐক্যের কথা বলছেন। আবার ঠিক ওই জায়গাটাতেই আমার মনে হচ্ছে 1989-90 সালে সুনীলদা ওই বার্লিন ওয়াল ভাঙার সময় তিনি উপস্থিত ছিলেন, সুনীলদা বলেছেন, লিখেওছেন এটা। অর্থাৎ ওই যে দুই জার্মানি মিলিত হয়ে যাচ্ছে,
বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, মানুষ ভেঙে দিচ্ছেন, এই যে জায়গাগুলো আমার ভেতরে ভীষণভাবে প্লাবিত করেছিল। এবং আমার গৌরব, আমার সৌভাগ্য যে ওই মানুষটি যিনি বার্লিন ওয়াল ভাঙার সময়, উনি এবং বাদল বসু দুজনে ছিলেন, উপস্থিত রয়েছেন। তিনি লালনকে নিয়ে উপন্যাস লিখছেন, হরিনাথও রয়েছেন সেখানে, সেটি জার্মানিতে দেখানো হচ্ছে, আমি উপস্থিত রয়েছি, আরো অনেকে উপস্থিত রয়েছেন। এই এই যে দৃশ্যটা সাক্ষী হওয়া, এটা একটা গৌরবের, ভীষণ গৌরবের ব্যাপার। এবং তখন রোজা চলছিল, 6 আগস্ট হয়েছিল, তখন রোজা চলছিল। ওপার বাংলার মানে বাংলাদেশের বাঙালি এবং ভারতের বাঙালি সেখানে উপস্থিত ছিলেন, রোজা নিয়ে তারা উপস্থিত হয়েছে। ভাবা যায় এটা, মানে কি পরিমাণ ভালোবাসেন তারা সুনীল দাকে, তারা উপস্থিত হলেন। দীর্ঘ মানে পাঠকের মুখোমুখি সুনীল দা হলেন দীর্ঘ সময় ধরে, মনের মানুষ দেখানো হলো, সুনীল দার দীর্ঘ কবিতার ওপর আমি বক্তৃতা দিলাম। এবং সেগুলো কি নির্বাচন করেছিলাম, অর্থাৎ 2011 সালে আমার যে বয়স ছিল, ঠিক ওই বয়সে সুনীল দা কি কবিতা লিখেছেন, দীর্ঘ কবিতা। সেই দীর্ঘ কবিতাগুলো ঠিক আমি যে বয়সে দাঁড়িয়ে রয়েছি, সুনীল দা যে বয়সে লিখেছেন, সেই বয়সটাকে আমার বয়স দিয়ে আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি এবং অর্থাৎ এইভাবে ভেবেছি আমি ব্যাপারগুলোকে। আচ্ছা, তাহলে এই এই যখন বার্লিন প্রসঙ্গ যখন এলো, তোমার জীবনে তো বিদেশ যাওয়ার সুযোগ বেশ কয়েকবারই হয়েছে, তো সেক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকা বা ছিল, মানে সেক্ষেত্রে কি তোমার মানে প্রথম যাওয়া যেটা, সেটা কি সুনীল গঙ্গোপাধ্যায়ের? নিশ্চিতভাবে। যেমন আমার প্রথম যে বিদেশ যাওয়া সেটা হচ্ছে ইউরোপের চেক প্রজাতন্ত্র। আমি যখন 2007 সালে সুনীল বাবুর ওপর কাজ করছি, তার কাব্য ভাবনা নিয়ে কাজ করছি, তখন আমি বাংলা একাডেমি লাইব্রেরিতে বসে কাজ করছি। তা দেখি একটু দূরেই বসে রয়েছেন এক প্রৌঢ় মানুষ, তার নাম আনন্দ ঘোষ হাজরা। তা আমার হঠাৎ কি মনে হলো, আচ্ছা সুনীল দা কে বাইরে বিদেশি বা বিদেশিনী যারা, তারা কিরকম চেনে, কি করে জানবো? তখন এত মোবাইল টোবাইল এত চল ছিল না, আমাদের ছোট ছোট মোবাইল। এটা নিয়ে ভাবতে ভাবতে আমি বাইরে গেলাম এবং অস্থির, মানে এই মুহূর্তে আমাকে জানতে হবে। আমি আনন্দ ঘোষ আচার্যকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এটা বলতে পারেন? বললো হ্যাঁ, একজন তো আছেই। আমি বললাম যোগাযোগ আছে? বললো না, যোগাযোগ নেই। আমি ফোন নাম্বার আছে? বললো না, তাও নেই। আমি ইমেল আছে? বললো না, তাও নেই। আমি বললাম আপনি বানানটা ভালো করে লিখতে পারবেন তার নামে? বললো হ্যাঁ, সেটা পারবো, সেটা আমি তোমাকে তার যা বানান সেটা আমি পরিষ্কার ভাবে তোমায় লিখে দিতে পারবো। আমি খাতা দিলাম, তিনি লিখে দিলেন ব্লাঙ্কা কনৎকোভা ক্যাপকোভা। ব্যাস, ওইটা নিয়ে আমি নিচে নামলাম, এনে সার্চ করলাম, করে তার মোবাইল, তার ইমেল আইডি পেলাম এবং আমি ইমেল করলাম যে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার উপরে একটা লেখা দিন। এই যে লেখা তিনি দিলেন, তার সঙ্গে কথাবার্তা হলো, প্রকাশিত হলো, সংখ্যা তাকে চেক প্রজাতন্ত্রে আমরা পাঠালাম এবং এই যে পাঠানোর সূত্রে ব্লাঙ্কার সঙ্গে আমার আলাপ হলো। এবং 2008 সালে বলাকা পত্রিকার ওয়েবসাইট তৈরি হয়েছিল, www.bolaka.co.in। সেই ওয়েবসাইট উদ্বোধনের জন্য আমি ব্লাঙ্কাকে আমন্ত্রণ করলাম চেক প্রজাতন্ত্র থেকে কলকাতায় আসার জন্য। এবং এইটাও খুব মানে একটা মানে আমি তো আমন্ত্রণ লিখে দিয়েছি, তার সঙ্গে পরিচয় হয়েছে। তারপরে সুনীল দা ব্লাঙ্কাকে আমি লিখে দিয়েছি যে আমার ওয়েবসাইট উদ্বোধন করতে আসবে। তো তখন বললো তুমি করেছো কি, জানো ওদের ডাকতে গেলে সব কত নিয়ম কানুন আছে, সেই সমস্ত ইত্যাদি। আমি বললাম না, তা তো ভাবিনি। বললো প্লেন ভাড়া কে দেবে? এইসব সাতপাত ভেবে আমি এসে আবার বাড়িতে সঙ্গে সঙ্গে লিখলাম যে আমরা এরকম প্লেন ভাড়া দিতে পারবো না, আমাদের ছোট্ট একটি কাগজ, আমরা এই করি। তো ব্লাঙ্কা জানালেন যে আপনি চিঠি দিলে আমার ইউনিভার্সিটি আমার প্লেন ভাড়া দিয়ে দেবে, ফলে সে বিষয়ে আপনার চিন্তা করে দেওয়া। তো ব্লাঙ্কা এলেন, 2008 বলাকার ওয়েবসাইট উদ্বোধন হচ্ছে এবং সুনীলদা রয়েছেন। মানে তখন আমাদের সমস্ত কাজে সুনীলদা থাকবেন, মানে আমাদের কিছু না থাকলেও চলবে যদি সুনীলদা থাকেন, মানে এইরকম মনের ভাবখানা আজও তাই, তখনও তাই ছিল। তো ব্লাঙ্কা আমাকে উদ্বোধন করলেন, করে চলে গেলেন। চলে যাওয়ার পর হঠাৎ একদিন মেল করে বললেন যে একজন কবি, তিনি খুব পরিচিত কবি, যে তিনি বিশ্ব কবিতা সম্মেলনে যাচ্ছেন লিথুয়ানিয়ায়, তো সে প্রাগে আসবে। তা আপনি কি প্রাগে আসতে পারেন ধনঞ্জয়? 2008 সালে। তা আমি বললাম প্রাগে যাব আমি, আমার তো পাসপোর্ট নেই, আমার পাসপোর্ট হয়নি তখন।
কিন্তু আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল ইউরোপ যাবার। ইউরোপ বিষয়টা সবাই ইতিহাস পড়ছি যখন 19 শতক পড়ছি, সবাই ইউরোপ যাচ্ছেন। তো বড় বড় ইচ্ছে ছিল, তারপরে সেই ইচ্ছে আর থাকলো না যে আমাদের আর যাওয়া হবে না। কি করে যাবো? আমাদের সেরকম প্রতিভাও নেই, কিছুই নেই, টাকাও নেই, কি মানে হয় না। তা কিন্তু বাসনাটা থেকে গিয়েছিল। এখন সেই বাসনাটা জেগে উঠলো। উনি বললেন, তা আমি বললাম আমার পাসপোর্ট নেই। তিনি বললেন আমাদের দেশেরও নিয়ম কিন্তু যে আমরা আপনাকে আমন্ত্রণ পত্র পাঠাবো ইউনিভার্সিটি থেকে, প্লেন ভাড়া কিন্তু আমরা দেবো না, লোকাল হসপিটালিটি দেবো। মানে ওখানে থেকে নামার পরে যাবতীয় যা কিছু দেবে এবং আমি বক্তৃতা দেবো, ক্লাস নেবো, তার জন্য টাকাও দেবে, কিন্তু প্লেন ভাড়া দেবে না। এটা নিয়ম আর কি। কোনো ইউনিভার্সিটি আমন্ত্রণ জানালে তখন তারা ডাকেন। তো আমাদের মতো যারা নবীন মানে তাদের মহা মুশকিলের ব্যাপার, মানে এত দূরে যাওয়ার প্লেন ফেয়ারের ব্যবস্থা করা, তাহলে তারও তো একটা গল্প আছে। না হলে তো আসল জিনিসটা না হলে তো কিছু হবে না। যদি ইউরোপে থাকা খাওয়া খুব খরচ সাপেক্ষ, মানে সেটাও বিরাট ব্যাপার আর কি, কলকাতার মতো নয়। তো যাই হোক, এইসব হলো তো না, আমি পাসপোর্টটা করিয়ে ফেললাম তৎকালে, খুব দ্রুত পাসপোর্ট করালাম, করিয়ে মানে করিয়ে রাখি, একটা একটা করে ধাপ এগোই। তারপরে সুনীলদা কোনো সুনীলদা ব্লাঙ্কা এরকম যাওয়ার কথা বলেছেন, তা আমি কি করে যাব? ও তো প্লেন ভাড়া দেবে না, বাকি সব দেবে আর কি, থাকা খাওয়া হ্যান ত্যান, ওখানে বক্তৃতা দেবো, ক্লাস নেবো, সেসব খরচ দেবে, কিন্তু প্লেন ভাড়া তো পাওয়া যাবে না। বললো তুমি একটা কাজ করো, আইসিসিআর এ চিঠি দাও। আমি বললাম আইসিসিআর কি? আমি তার আগে জানতাম না আইসিসিআর কাকে বলে, সত্যি জানতাম না। মানে আমরা অনেকেই জানতাম না, অনেকেরই মানে ক্ষেত্রে বলা যায়, আমি সব নাম জানি। তো উনি বলেন আইসিসিআর হচ্ছে ভারত সরকারের একটা প্রতিষ্ঠান। তুমি যদি কোনো ইউনিভার্সিটি থেকে খুব ভালো কাজের জন্য যাও, তারা যদি তোমাকে আমন্ত্রণ জানায়, তাহলে তুমি তোমার এয়ারফেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো, তারা দিতে পারে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? এখন এই যে এয়ারফেয়ার এর জন্য অ্যাপ্লাই করা, সেখানে যাওয়া, এবং সুনীলদা তখন সাহিত্য একাডেমি 2008 আমি এই কথাটা বলছি, তখন সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট। ফলে এই যে যাত্রাপথ, এই যে যাওয়াটা, সেই যাওয়ার যে সূত্র ব্লাঙ্কা, ব্লাঙ্কাকে আমি কিন্তু নিজে চিহ্নিত করলাম ওইখান থেকে, যে হঠাৎ আমার মাথায় চলে এলো বাংলা একাডেমিতে বসে। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে কাজ করতে গিয়ে আমি হঠাৎ করে তার কথা ভাবলাম, মানে তার কথা ভাবলাম যে এমন একজন কেউ আছে কিনা, বা কেউ কেউ আছে কিনা। হঠাৎ করে আনন্দ ঘোষালটাকে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। সেখান থেকে আমি নেট থেকে ইমেল পেয়ে গেলাম, এবং পেয়ে যাওয়ার পর যোগাযোগ হলো, তিনি আমাকে লেখা দিলেন, তাকে আমি আগে পাঠিয়ে দিলাম। তারপরে আমি হঠাৎ করে আমন্ত্রণ করে দিলাম চলে আসুন। এখন ঘটনা হলো, যার বিশ্ব কবিতা সম্মেলনে যাওয়ার কথা ছিল তার আর যাওয়াটা হলো, মানে তার কি কারণে ক্যান্সেল হয়ে গেল, মধ্যে থেকে আমাকে একা তখন পাড়ি দিতে হলো ইউরোপে। তার দুজন যাওয়া শহরে হয়েছে। প্রথম নাম্বার। সেই আমার প্রথম ইউরোপ যাওয়া। এইটা যেমন হলো, তেমনি 2010-এ 2011-তে যখন জার্মানি, যে জার্মানির কথা বললাম, নাজমুন নেশা পিয়ারি বার্লিনে থাকেন, তিনি কলকাতায় এসেছেন এক রবিবার, সুনীলদার বাড়িতে আড্ডা হলো। তা তিনি এসে খোঁজ করছেন যে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সংখ্যাটা চাইছেন, যেটা বলাটা, মানে আমি যেটা সম্পাদনা করেছিলাম। তা সুনীলদা বলে এই তো আজকে এসে গেছে, নাজমুন তুমি ওর সঙ্গে কথা বলে দেখো সংখ্যাও দিতে পারে। আমাকে বললো তোমার কাছে সংখ্যা আছে? তা আমি বললাম সুনীলদা নেই, ফাইল কপি কটা আছে, মানে সুনীলদাকে নিয়ে সংখ্যা সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছে। এই আর কি। 2007 আমি যখন কাজ করছি, তখন পশ্চিমবঙ্গ কিন্তু উত্তাল, মাথায় রাখতে হবে। আজকে 2020-তে দাঁড়িয়ে আমরা অনেক কিছু করছি, কিন্তু 2007-এ কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে সংখ্যা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, যে অস্থির সময়ের ভেতর দিয়ে আমি মানে সুনীলদাকে দেখেছি, সময়টাকে অতিবাহিত করেছি, তা আমার স্মৃতির সঞ্চয়। শ্রোতা বন্ধুদের এটা জানাতে চাই, আমি সেই সময় যে সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানে কিন্তু স্পষ্ট করে কিছু প্রশ্ন সুনীলদাকে করেছিলাম, সেটা বলাকায় মুদ্রিতও হয়েছিল, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেইটা ব্লাঙ্কাকে আমি দিলাম একদিন দেখা করে। ব্লাঙ্কা তখন আমায় বললেন যে ধনঞ্জয়, আমার ইচ্ছে আছে যে সুনীলদা আমেরিকা যখন যাবেন, যাওয়ার বা ফেরার পথে বার্লিন হয়ে যাক, আমি মনের মানুষ এ করবো, দেখাবো ওখানে। খুব আন্তরিক ভাবে, সে বিরাট কিছু ব্যাপার নয়, কিন্তু আন্তরিক ভাবে দেখানো, প্রথম দেখানো হবে। তা আপনি কি আসবেন? তা আমি বললাম হ্যাঁ যেতে পারি, যদি মনে হয় যেতে পারি। তো এই যে যাওয়া, সেটাও তো ওই আমি কাজটা করেছিলাম বলে, 2007 সালে আমি কাজটা করেছিলাম বলে। মাথায় রাখতে হবে, আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সংখ্যা করছি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সংখ্যার নামটা
মানে হেডিংটা দেওয়া কিন্তু শঙ্খবাবু, শঙ্খ ঘোষ। মানে যখন আমি কাজ করছি তখন সুনীলদা কলকাতা থেকে আমেরিকায়, ফলে সবসময় যোগাযোগ করতে পারছি না। ওই সন্ধ্যে 8টার সময় একবার ফোন করি, করে কথা হয় কোনো প্রয়োজন থাকলে। একদিন সম্পাদকীয় লেখার পর আমি শঙ্খবাবুর বাড়ি গিয়ে বললাম আমি কি নাম দেবো, মানে হেডিংটা কি হবে। অথচ সুনীলদার কবিতা নিয়ে কাজ করছি, সুনীলদার সমস্ত বড় বড় পুরস্কার পেয়েছেন কিন্তু উপন্যাসের জন্য, গদ্য সাহিত্যের জন্য, মাথায় রাখতে হবে। কিন্তু তিনি তিনি তো কবি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মানে এটা আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ পরিচয়, বাঙালির শ্রেষ্ঠ পরিচয়, যে আমরা এরকম একজন কবি সুনীল গঙ্গোপাধ্যায় কি পেয়েছি। তাই এইসব হতে হতে শঙ্করবাবু বললেন, আচ্ছা এটা তো তাহলে কবি সুনীল গঙ্গোপাধ্যায় হতে পারে। হ্যাঁ তা তো হতেই পারে, বলে এটাই রেখে দিলে হয়। কারণ ঠিক আছে, ভালো বলেছে। তাই আমি যে সংখ্যাটা করছি, নাম দিচ্ছেন কে, শঙ্খ ঘোষ। সম্পাদকীয়টাকে যিনি, আমি সম্পাদকীয় লিখেছি, আপনি একটু একটু দেখে নিন ঠিক লিখেছি কিনা। তো সেখানে মজার জিনিস, একটা ভুল আমি করে ফেলেছিলাম। মানে সে ভুল আমার ভুল না, ইতিহাস জনিত ব্যাপার। কারণ সুনীলদা, আনন্দ বাগচি, আরেকজন দীপক মজুমদার, সম্ভবত এরা তিনজনে মিলে একটা উপন্যাস লিখেছিলেন। মানে এটা ইনি লিখে এনাকে দিলেন, তারপরে ইনি লিখলেন, মানে এরকম বন্ধুরা মিলে উপন্যাস লেখার আর কি প্রয়োগ, সবাই মিলে উপন্যাসগুলোকে একজন লেখে। তো সেটা কোথায় গেছে কেউ জানে না, হারিয়েই গেছে। তো আমি বললাম সেই প্রথম বাংলা সাহিত্যের চেষ্টা করলো। শঙ্করবাবু বললেন না, সেটা কিন্তু বাংলা সাহিত্যে প্রথম নয়, তার আগেও এরকম উদ্যোগ হয়েছে। তো আমি পরে যখন বাঙালির শিশু সাহিত্য নিয়ে কাজ করতে গেছি, তো তখন আমি সেটা নিজেই উদ্ধার করে ফেললাম। এবং এমনও উদাহরণ আছে মানে বঙ্গদেশে, যে একটা উপন্যাস প্রায় 10 জনে মিলে লিখেছে, এরকম আছে, এরকম আছে। তা ঘটনা এইখানটা দাঁড়ালো যে 2007-এ যে কাজটা আমি করলাম, সেই কাজটা কিন্তু আমাকে এগিয়ে দিল, এবং তার কেন্দ্রে সুনীল গঙ্গোপাধ্যায়। ফলে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রভাব বা সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রত্যক্ষ সান্নিধ্য না থাকলে এটা সম্ভব হতো না, কখনো সম্ভব হতো না। আমরা আছি, আরো প্রশ্নে যাব। আবার কেন বলেছিলাম যে আমাদের একটা কথোপকথনের মধ্যে, কেননা যারা আছেন তারা কিন্তু মানে যাপন করছেন আমাদের এই সময়টাকে একদম নিজের সঙ্গে যাপনের মধ্যে তাদের কতটা খারাপ লাগছে, তারা বিরক্তি বোধ করছেন, একটু শুনি। খারাপ লাগার কথা হলো, কেউ কিছু বলেননি। শুক্লা সাহা লিখছেন, মীরা কে সেটা অজানা থাকাই মনে হয় ভালো। মীরাকে সামনে আনলে তাকে সব প্রশ্নই অপ্রাসঙ্গিক হয়ে যাবে আমার মনে হয়। একদমই ঠিক বলেছেন। কিন্তু আমরা ধরার চেষ্টা করেছিলাম আসলে যে কবি বা যে কোনো লেখকের যে সৃষ্ট চরিত্র, তার সম্বন্ধে এবং সেই চরিত্র সৃষ্টি বা সেই চরিত্র নিয়ে অবশ্যই তো কল্পনা থেকেই করা। তো সেগুলোর ক্ষেত্রে যারা কাছের মানুষ, দুজন মানুষ, একজন মানুষ শিল্পী হিসেবে তাকে নিয়ে একসঙ্গে কাজ করা, সংগঠক হিসেবে পেয়েছেন, তার কাছ থেকে একরকম ভাবে জেনেছি। আর আজকে কবির থেকে জানলাম, দুরকম ভাবে দুটো অ্যাসপেক্ট আমরা জানার চেষ্টা করলাম। এর পরের দিনে হয়তো এই প্রসঙ্গটা নাও উঠতে পারে। দ্বিতীয় পর্বে সোমাইজ বলছেন আমি আছি, অনেকক্ষণ আগেই এসেছেন। বিথিকা সমাজপাতি বলছেন ভালো লাগছে। আরেকটি প্রশ্ন এসেছে ওই কথোপকথনের জায়গা থেকে, শ্যামলীদি, আমাদের শ্যামলীদি জানতে চাইছেন, আমার প্রশ্ন, বেশিরভাগ নারী নিজেকে মীরা চরিত্রে ভাবতে কেন পছন্দ করেন? এটা কি মানে শুধু শিল্পী শ্যামলী রায় বলছেন এটাকেই ধরে নেবো, না নারী শ্যামলী রায় বলছেন এটা ধরে নেবো? এটা আমার প্রশ্ন শ্যামলীদির জন্য থাকলো। উত্তর অবশ্যই ধনঞ্জয় তা দেবেন। বলছে শ্যামলীদি যে মন্ত্রমুগ্ধের মতো শুনছি কবির অভিজ্ঞতা। বলছেন সর্বাণী চক্রবর্তী অসাধারণ বলছেন স্যার। সর্বাণী চক্রবর্তী বলছেন। আমরা আবার আসবো, তার আগে তোমার কথায় যাব। ইতিদের সকাল লিখছেন আলোচনা খুব খুব ভালো লাগছে। ধন্যবাদ ইতিদেকে, প্রত্যেকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শ্যামলীদির প্রশ্ন নিয়ে তোমার কাছে যাই। শ্যামলী যে প্রশ্নটা করেছে সেটা শুধু শ্যামলীর প্রশ্ন নয়, এটা অনেকের প্রশ্ন। মানে আমি অল্প বিস্তর একটু একটু কবিতা লিখে বেশিরভাগ নারীর প্রশ্ন, বঙ্গদেশের বেশিরভাগ নারীর প্রশ্ন বলা যেতে পারে। মানে মানে একটু একটু কবিতা লিখি, লেখার ফলে বহু মেয়ে, বহু নারী চান, মানে এটা কোনো খারাপ ব্যাপার নয়, এটা খুব আমিও চাই, যে কবিতায় এলে তিনি কি রকম হতে পারেন, তাকে নিয়ে যদি কোনো কেউ ভাবেন তাহলে কি হতে পারে। এটা অমূলক চালনা, এটা একটা অপার্থিব প্রত্যাশা। তো
কোনো কবি বন্ধু যদি থাকে কোনো মহিলার, তাহলে হয়তো তিনি এটা মনে মনে প্রত্যাশা করেই থাকেন যে আমাদের বন্ধুতার এবং আমাদের ভালোবাসা কবিতায় সাহিত্যে ঠাঁই পেলে কবি নিয়ে এলে কি লিখতে পারে। এটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন এবং একটা প্রত্যাশিত বিষয়ও বটে। ফলে আমাকে বহু মানুষকে, যেমন আমার একটা কবিতা আছে লং ড্রাইভ, হ্যাঁ, বহু মানুষ জিজ্ঞেস আমায় করে যদি তুমি কাকে নিয়ে লং ড্রাইভ। একটু দিতে, তোমায় নিয়ে লং ড্রাইভে বেরিয়ে যেতাম। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তো আমাদের সবার খুব এই যে লং পছন্দের। ড্রাইভ, হ্যাঁ, এইখানে আবার ভেতরে একটা আছে, একটা তুই সম্পর্ক আছে। আবার বেরিয়ে যেতে মানে তুমি, বেরিয়ে যেতাম হ্যাঁ, আমায় যদি, আমায় কথাটা যদি সঙ্গে নিতে তোমায় নিয়ে, হাইওয়েতে ধুধু ভাবা, এরকম একটা কি জায়গা আছে আমারও ঠিক মনে নেই। আহ, তুই বলে একটা আছে, তার মানে কি এটা দুজনকে নিয়ে লেখা, মানে একজনকে আমি তুমি বলি, আবার একজন তুই সম্পর্ক সেও আছে, মানে কাকে নিয়ে লেখা লং? এটা বিশাল জিজ্ঞাসা। যেমন আমার একটা উপন্যাস অচিন পাখি এই বলে, কবিতাটি নিয়ে আমি কাজ 2003। করেছিলাম। কবিতা নিয়ে একটি ভালোবাসার ভায়োলিন একটা কাজ করেছিলাম। আম, ইয়ের ওপরে আমরা গত বছরে মনে পড়ে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমরা যে হ্যাঁ, বাৎসরিক অনুষ্ঠান করেছিলাম, সেখানে এটি একটি আমরা প্রজেকশন করেছিলাম এবং তার সঙ্গে একটা মানে থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচও রাখার চেষ্টা করেছিলাম, কিছু মুভমেন্ট করিয়ে, কিছু হ্যাঁ, প্রপস ইউজ হ্যাঁ। করে। দেখো, তো ঘড়ি। উম, হ্যাঁ, এইটা আহ, হ্যাঁ, বলো বলো তো বলো। সেইখানে একটা চরিত্র ছিল বিন্দু বলে। হুম, বিন্দু বলে অচিন পাখি উপন্যাসে একটা চরিত্র ছিল বিন্দু। তো আমাকে যে কতজনকে জবাব দিতে হয়েছে যে বিন্দু কে, বিন্দু কি আসল আসল কেউ, আহ, না কে, তখন ভালো লাগে, মনে হয় লেখাটার কোথাও একটা স্বার্থ আছে। তখন মানুষ, শ্রদ্ধা হ্যাঁ। বেড়ে যায় পাঠকের প্রতি, সত্যি শ্রদ্ধা বেড়ে যায়। দেখো আর তুমি, আমি কবিদের বলছি, বান্ধবী থাকবে, এটা তো খুব স্বাভাবিক। যেমন আমি এখানে একটা একটা কথা মানে এসে গেল হঠাৎ করে, এই শ্যামলীর প্রশ্ন তোর এই মানে মানে বিষয়টাকে প্রলম্বিত করছিস আস্তে আস্তে, সেই কারণে খুব হ্যাঁ, ভালো লাগছে। চমৎকার বলেছিস। সুনীল দাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি তো একটু পক্ষপাতিত্ব করেছেন, মেয়েদের লেখা ছাপিয়েছেন মুদ্রিত আকারে, আমি যে কথাটা আজকে বলছি সেটা মুদ্রিত আকারে আছে। বললেন হ্যাঁ, তাই একটু পক্ষপাতিত্ব করেইছি, কিন্তু করেছি বলে দেখো আজকে কত মেয়ে লিখতে এসেছে, কত মহিলা লেখিকা এসেছেন, তা সেটা কি খারাপ? হুম, আমি বললাম না, নিশ্চয়ই সেটা খুবই ভালো, খুবই ভালো। তো এরকম রসিক মানুষও ছিলেন আর কি, আমরা অকপটে তাকে সব কথা, সব প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, তিনি বলতেন যে দেখো, আহ বয়সের তফাৎ দিয়ে যদি আমি মিশি তাহলে মিশতে পারবো, হুম। কিন্তু আমরা কি এই বয়সের তফাৎ কমে গেছে বলে কোনো জায়গায় অশ্রদ্ধা প্রকাশ পায়নি, বরং শ্রদ্ধা বেড়েছে যে একজন মানুষ, ওই রকম একজন মানুষ যিনি স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি এত এত সাধারণ, মানে অসাধারণ সাধারণ মানুষ বলতে যা বোঝায়, উনি ঠিক তাই। শ্যামলীদির কথাটা আমরা যখন বলছিলাম যে বঙ্গদেশের হয়তো বেশিরভাগ নারী এটা মনে করেন, দেখুন ভাবতে ভাবতেই দেখো, আহ, পরেই বলছেন, বলছেন পারভিন জাহান আরা বলছেন, শ্যামলীর প্রশ্ন আমারও প্রশ্ন। তার মানে বঙ্গদেশের অনেক নারীর হ্যাঁ, মধ্যে দুজন পারভিনকে আজকে পাওয়া আমি, গেল এই মুহূর্তে আমাদের ভিউয়ার্সদের মধ্যে। আমাদের প্রিয় দাদা কবি সঞ্জয় ঘোষ ঠাকুরতা, সঞ্জয় দা আছেন আমাদের সঙ্গে। সঞ্জয় দা লিখছেন, প্রেম কি কবিতা লেখার অনুঘটক? সঞ্জয় খুব ভালো প্রশ্ন করেছে। প্রথম পারভিনের কথাটা বলি, পারভিনকে আজকে আমি অনুরোধ জানিয়েছিলাম যে তুমি আসতে পারো, তো এসে দেখছে, এটা খুব ভালো লাগলো। এই জিজ্ঞাসা তো বটেই। আর সঞ্জয় যে প্রশ্নটা করেছে সেটা একটা সাংঘাতিক প্রশ্ন, কারণ সঞ্জয় নিজে কবি। আমি জানি না সঞ্জয় নতুন করে আবার প্রেমে পড়েছে কিনা, মানে সেই প্রেম দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন কিছু সিরিজ লিখছে কিনা, কিন্তু এটা বটেই, এটা বটেই। তার একটা উদাহরণ আমি দিই। সন্দীপ কোথায় গেল? আচ্ছা সন্দীপ, মানে আছে, আমরা আছে। দুজনেই থাকি, মানে একা হ্যাঁ, থাকতে না, না, এই আছে। আড্ডায়। না, না, আজকে আজকে তো মানে তুমি জুড়ে, তুমি ময় হয়ে আছি, দেখো কেন সেটা, তুমি ময় হয়ে আছি বলে দেখো গল্প করতে করতে, আর আমরা যেহেতু বাঙালি মানুই মাত্রই তো আড্ডাবাজ, তো আমরা তো আজকে স্মৃতির বালুকা বেলা, যে নামও দেওয়া হয়েছে অনুষ্ঠানের, আমরা নুড়ি কোড়াচ্ছি। তো স্মৃতির বালুকা বেলায় ঘুরতে ঘুরতে কিভাবে 55 মিনিট কাটিয়ে ফেললাম বুঝতে পারিনি কিন্তু। তাই জন্য আমি তোমাকে দেখেই আলোচনাটা করছি। আর এর আগে আমি একটু বেরিয়ে গেলে একটু একটু হ্যাঁ, জল টল প্রেম খেতে পারি। প্রেম অনুঘটক। হুম। আমি, আচ্ছা আমরা দুজনে থাকি ফ্রেমে, হঠাৎ আমি একা থেকে গেলে আমার কিরকম একটা অস্বস্তি লাগছে। আচ্ছা, বেশ বেশ বেশ, বলো। আহ, যেটা কথা হচ্ছে সেটা আমার ক্ষেত্রে যদি প্রশ্নটা আমাকে করা হয়, আমি বলবো নিশ্চিত ভাবে,
মানে কবি প্রেম করবেন না, কবি প্রেমে থাকবেন না, কবি কবি একটা প্রেম কেন, একসঙ্গে একাধিক প্রেম। এবার আমি বলি, এটা আমি রসিকতা করলাম, মানে এটা স্বাভাবিকভাবে, যেমন সুনীলদার বাড়িতে একবার আহ, একটি চ্যানেল থেকে এসেছিল, সুনীলদার ইন্টারভিউ নেওয়ার পরে তখন বললেন, আমরা সবাই অনেকে বসেছিলাম, তো বলছে যে আপনারা একটু দু এক কথা বলুন, কেন কবিতা লেখেন বা ইত্যাদি। এটাও কি তো রোববারের আমি, আড্ডা? এটাও কি রোববারের আড্ডাতেই হচ্ছে? রবিবারের রবিবারের হ্যাঁ। আড্ডা। তো আমি স্ট্রেট বললাম, সবাই অনেক কথা বললেন, আমি বললাম যে বেশি বান্ধবী পাওয়ার জন্য কবিতা। এবং সত্যি তো তাই, এর মানে এটা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন শ্রদ্ধার সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয়, মুগ্ধতার সম্পর্ক হয়, সেটা যেন মলিনতা না তৈরি করে, কোনো স্বার্থ তৈরি না করে, মাথায় রাখতে। হ্যাঁ, প্রেম কিভাবে করে তার একটা উদাহরণ দিই। সঞ্জয়ের এই প্রশ্নটা যখন পড়ছে তখন আমার ভিতরে আরেকজন বিখ্যাত মানুষের কথা মনে পড়ছে, তার নাম পিকাসো, পাবলো পিকাসো, চিত্রকর, বিখ্যাত চিত্রকর। তার জীবনে দুটো পিরিয়ড আছে সন্দীপ, একটা হচ্ছে ব্লু পিরিয়ড আর একটা হচ্ছে পিঙ্ক পিরিয়ড। ব্লু পিরিয়ড মানে হচ্ছে পিকাসো স্পেন থেকে প্যারিসে এলেন, প্যারিসে আসার পরে তিনি ছবি আঁকছেন, আঁকতে 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 একটা পর্বে পিকাসোর ছবিতে ব্লু কালার আসছে, গ্রে কালার আসছে, ব্ল্যাক কালার আসছে, এই কালার গুলো চলে আসছে পরের পর ছবিতে। এবং কারা আসছে? আসছে না খেতে পাওয়া মানুষের ছবি, দরিদ্র মানুষের ছবি, রুগ্ন মানুষের ছবি, ভবঘুরে মানুষের ছবি। তো এই পিরিয়ডটাকে বলা হয় ব্লু পিকাসো, ব্লু পিকাসো। এখন পিকাসো তো চিরপ্রেমিক, যেমন সুনীল দা চির তরুণ সুনীল। নীলদহিদের আমি বয়স 27 যুবক বছর মহারাজ, সব আমি সময়। যুবক মহারাজ এসব মানি না। আমি আমি হ্যাঁ। একটি কথাই সুনীলদার সঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে চিরতরুণ সুনীল, চিরতরুণ, চিরতরুণ। তা এই যে এরপরে ওই ব্লু পিরিয়ড যখন হচ্ছে, তখন সবাই ভাবছে এটা পিকাসো আঁকছে, এই কি আঁকছে, এরকম এত নিষ্প্রভ ছবি, এত ডার্ক জোনে পিকাসো চলে যাচ্ছে, তার মানে পিকাসো ডিপ্রেসড, অবসাদে ভুগছে। তখন সম্ভবত ফার্নান্দো বলে এক যুবতীর প্রেমে পড়লেন পিকাসো। পিকাসো প্রেমে যখন পড়তেন না, ভয়ানক ভাবে প্রেমে পড়তেন, মানে দিনরাত এক করে প্রেম করতেন। এইবার আশ্চর্য দেখা গেল, পিকাসোর ছবিতে ব্লু কালার নেই, গ্রে কালার নেই, ব্ল্যাক কালার নেই, পিকাসোর ছবিতে রেড, পিঙ্ক, ইয়েলো, দ্যাট ইজ কল্ড পিঙ্ক পিকাসো। সবাই প্যারিসের বা পৃথিবীর চিত্র সমালোচকেরা বা পিকাসোকে যারা পছন্দ করছেন, তার ছবি দেখছেন, তারা বলছেন যে রহস্যটা কি পিকাসো, কি রহস্য তোমার, হঠাৎ করে ব্লু টু পিঙ্ক বললো, প্রেমে পড়েছে, যুবতীর প্রেমে পড়েছে। তা ছবির জগতে যদি এটা হতে পারে, সেই সময় যদি ইউরোপের মানে জগৎটা দেখা যায়, তাহলে দেখা যাবে প্রেম দরকার। যেমন যখন আইওয়াতে সম্ভবত 1963 সুনীলদা গেলেন, ওনার প্রথম বই বেরোলো 58 সালে, ঠিক আছে। বেরোনোর পরে মানে সেদিন এই একটি ইন্টারভিউতে, সুনীলদার পুরোনো ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছেন, দেখো আমি এত বিরাট লেখক টেখক হবো এসব কিছু আমার ইচ্ছে ছিল না, কোনো মনোবাসনা ছিল না, আমার দু একটি কবিতার বই বেরোবে, আমি একটা স্কুলের টিচার হবো, এরকম একটা ইচ্ছে। হ্যাঁ। এইটা যখন ভাবছেন তখন কিন্তু তিনি ইউএস যাননি, কিন্তু ইউএস যখন গেলেন, সেই যে পরিস্থিতি, ইউরোপটা ঘুরে নিয়ে একেবারে যখন কলকাতায় খালি পকেটে এসে হাজির হচ্ছেন, যে বিপুল অভিজ্ঞতা তিনি অর্জন করলেন, তার সমগ্র জীবনধারাটা জীবন চর্যা পাল্টে গেল। ওখানে মার্গারিটের সঙ্গে দেখা হলো, মার্গারিটের সঙ্গে প্রেমে পড়লেন, ফরাসি সাহিত্য চিনতে শিখলেন। যদি ফ্রান্সে, মানে এই আবার সেই সুনীলদার প্রসঙ্গ আসতেই হবে, মানে আমি যখন প্যারিসে ছিলাম, যে প্রশ্ন আমাকে তুই একটু আগে করেছিলি যে সুনীলদার অবদান কতখানি, প্যারিসে আমি যে জায়গাটা ছিলাম তার নাম হচ্ছে সিটে ইউনিভার্সিটিয়া, অর্থাৎ সিটে ইউনিভার্সিটি, সিটে মানে সিটি, ইউনিভার্সিটি। তো ওইটা একটা পৃথিবী বিখ্যাত জায়গা, যেটা সুনীলদা বললেন, আমি সুনীলদা বললাম, সুনীলদা আমি ইতালি যাচ্ছি, ইতালি বইমেলায়, প্যারিসটা ঘুরে আসতে চাই। বললো নিশ্চয়ই যাবে তো, এই বয়সে তো প্যারিস যাবে, প্যারিস না ঘুরে কেউ আসে? আলপসের একদিকে ইতালি, একদিকে ফ্রান্স, এখন প্যারিসে গিয়ে থাকবোটা কোথায়?
তো হোটেলে থাকতে পারে। প্যারিস হচ্ছে পৃথিবীর মধ্যে কস্টলি জায়গা, ভীষণ কস্টলি জায়গা, অল্প পয়সায় সেখানে কিছুই হয় না। তা বললেন শোনো সিটেতে থাকবে, প্যারিসে যদি থাকতে হয় সিটে, দেখার মতো জায়গা। তা আমি বললাম সিটেটা কি? বললো সেটা পৃথিবীর স্কলারদের থাকার জন্য বহু দেশ সেখানে গেস্ট হাউস করেছে। প্রত্যেকটা গেস্ট হাউসের সঙ্গে আহ, ছবির প্রদর্শনী হওয়ার জায়গা, ছোট ছোট অডিটোরিয়াম ইত্যাদি ইত্যাদি সব রয়েছে। একটা আভাস পেলাম এবং আমি গিয়ে দেখলাম, সেখানে থেকে দেখলাম যে সিটে না দেখলে প্যারিসে থাকা অসম্ভব। যে সিটেতে থাকেন সেখানে সুনীল বাবু নিজে থেকেছেন, যোগেন চৌধুরী থেকেছেন, উৎপল কুমার বসু থেকেছেন, আমিও থাকছি সেখানে, সুবোধ সরকার থেকেছেন। বিশাল পাওনা, তো হ্যাঁ। এই ঐতিহ্য, এই উত্তরাধিকার, এটা কি করে সম্ভব হতো? এখন সুনীল দা বলেই তো সম্ভব। ঠিক। এবার এবার একটা ধৈর্যের কথা বলি, মানে একজন মানুষ, মানে এটা সুনীলদার ক্ষেত্রে আমি বলি, কথা প্রসঙ্গে কথায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা ইটালিতে তুরিন শহরে রয়েছি, ঠিক আছে? এখন তুরিন শহরের তুরিন স্ট্রাউড আছে। স্ট্রাউড মানে কি? স্ট্রাউড মানে হচ্ছে মৃত ব্যক্তির ওপর আচ্ছাদিত বস্ত্র, তাকে ইংরেজিতে স্ট্রাউড বলা হয়। তা তুরিন স্ট্রাউড মানে হচ্ছে যীশু খ্রিস্টের মৃত্যুর পর যে বস্ত্র দ্বারা আচ্ছাদন করা হয়েছিল সেটা ওখানে রাখা রয়েছে, ওই চার্চে রাখা রয়েছে। সেটা কেউ একজন টানতে টানতে হঠাৎ করে মানে যিশুর ভক্ত নিয়ে হাজির হয়ে যায় তুরিনে, মানে ইতালির সেই শহরে, এবং সেখানে ওটা রাখা। তো আমরা টুরিন সাউথ দেখতে গেছি। এখন সেটা একটা ধর্মীয় জায়গা। সেখানে যাওয়ার পরে আমরা সবাই সাউথে গেছি, সাথীটি রয়েছেন, আরো অনেক ভারতীয় লেখকেরা রয়েছেন। সেই ইতালি যাওয়াটাও সুনীলদার সূত্রেই যাওয়া, সুনীলদার জন্যে যাওয়া। তো প্রথমত বলি, তা সুনীলদাকে বললাম আপনি সাউথের ভেতরে ঢুকবেন? বলো না আমি সাউথের ভেতরে তোমরা যাও। ও আগেও দেখেছি হয়তো, মানে টুরিনে আগে এসেছিলেন, গিয়েছিলেন সুনীলদা, সেটাই তার প্রথম নয়। তা তোমরা দেখে এসো। এই কিছুদিন আগে ঋতুপর্ণকে দেওয়া একটি সাক্ষাৎকার হঠাৎ আমার কানে এলো। তাতে সুনীলদা বলছেন, জানো অল্প বয়সে আমি একবার ব্রাহ্ম হতে গেছিলাম। ব্রাহ্ম ধর্মটা দেখলাম বেশ ভালো। আমি ছোটবেলা যুবক বয়স, তখন গিয়ে একজনকে বললাম আমাকে তাহলে আপনি ব্রাহ্ম ধর্মে দীক্ষা দিন, মানে ব্রাহ্ম ব্রাহ্ম হব। তিনি বললেন যে এইটা এখন হবার না, তুমি একটু ভাবো, ভেবে টেবে তারপরে হবার তো পালিয়ে যাচ্ছে না। সুনীলদা বলছেন সাক্ষাৎকারে। ফিরে এলেন, ঠিক আছে হওয়াই যাবে, কোনো অসুবিধে নেই। তো বললেন যে তারপরে পড়তে পড়তে ধর্ম সম্পর্কে আমার বিশ্বাসটাই পুরো চলে গেল, বলে সেই লোকটা আমায় বাঁচিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণ না করে। তো সেই উত্তরটা পাওয়া গেল কোথায়? ওই টুরিনে গিয়ে। উনি বলছেন না তুমি যাও, তোমরা ঘুরে চলে এসো, আমি বাইরে বসে রয়েছি। সুনীলদার পায়ে একটু সমস্যাও ছিল, অসুবিধে নেই। আমরা ঘুরে টুরে টুরিন সাউথের ভেতর দেখি চলে। এবার আমরা সেই টুরিন থেকে পিসা যাচ্ছি, ঠিক আছে, প্রায় 400 কিলোমিটারের পথ। তো সেই যাবার সময় সেই দিনটার কথা আমার আজও মনে আছে, 17 মে, 17 মে 2010 সাল। কারণ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য পিসার হেলানো মিনার, লিনিং টাওয়ার অফ পিসা 4 ডিগ্রি হেলে আছে, সেটা আমার দেখা। ওই যাত্রা পথে পরের দিন আমি প্যারিস যাব, ইটালি থেকে ফ্রান্সে আসবো, তা আমাকে একজনকে ফোন করতে হবে। এবার আমার রাস্তায় গিয়ে মনে পড়েছে যাকে ফোন করার কথা তার নাম্বারটা আমি নিয়ে আসিনি। কি কাণ্ড, সর্বনাশ ব্যাপার। আর আমার কাছে মানে আর ফিরে গিয়ে যখন হবে তখন আর তার সঙ্গে যোগাযোগ হবে না। আর পরের দিন ভোরবেলায় আমাকে বেরিয়ে যাওয়া, 4টের সময় উঠে বেরিয়ে যাবো, আমি ফ্রান্সে চলে যাবো। মানে আমার আর মানে অসহায় হয়ে যাবে। সুনীলদাকে খুব ভয়ে ভয়ে বললাম, সুনীলদা আমি না ভুলে গেছি, আমার ফোন করার কথা ছিল, পিসা দেখার আনন্দে আমি খাতাটা রেখে এসেছি। তো আমার মোবাইল আমাদের চলে না, আর তো লিখে লিখে নাম্বার, ওসব বিদেশের নাম্বার। সুনীলদা বললেন তাহলে এখন উপায়টা কি, বড় ভুলে নয় গেছো গেছো, কি করা যাবে? আমি বললাম প্রীতি সান্যালকে একটু ফোন করতে হবে, উনি প্যারিসে আছে। প্রীতিদির কাছ থেকে নাম্বারটা নিলে, আপনি যদি নেন তাহলে আমি ওই নাম্বারটা নিয়ে তখন তাকে আবার ফোন। সুনীলদা ফোন করলেন, বললেন দাঁড়াও আমি ফোন করছি। উনি বলছেন প্রীতিদিকে যে প্রীতি এরকম ধনঞ্জয়ের একজনকে ফোন করার কথা ছিল, তো সেই নাম্বারটা আমি কোথায় রেখেছি মানে বুঝতে পারছি না। মানে আমি যে নাম্বার আনিনি সেটা সুনীলদা বললেন না। তুমি কি একবার নাম্বারটা দিতে পারবে? তো প্রীতিদি স্বাভাবিক বলে হ্যাঁ আমি দিচ্ছি, চেষ্টা করছি।
তা বললো যে তুমি তাহলে ধনঞ্জয়ের সঙ্গে কথা বলো। তা আমি তারপরে নাম্বার পেলাম, সুনীল নামে বললেন, শোনো আমার মোবাইলটা তুমি রেখে দাও, ভালো করে কালকে যাবে তার সঙ্গে কথা বলে নাও, আমার এখানে এত মোবাইল কাজে লাগছে না, তুমি কালকে যাচ্ছ তো আগে যা যা তোমার জিজ্ঞাসা মনে ভেবে নাও, নিয়ে আমার ফোনটা দিয়ে তাকে ফোন করে যতক্ষণ তোমার সংশয় না দূরীভূত হয় তুমি তাকে কথা বলে নাও। তো এটা এটা একটা একটা একজন মানুষ যিনি সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি বিরক্ত হলেন না, আমি কেন ভুলে গেছি আনতে, যে তার কোনো কেয়ারলেস, কোনো ঠিক নেই, এর কোনো হবে না, এইটাই হ্যান ত্যান। তিনি বলেন যাকে ভুলে গেছো যখন আনন্দে আর কি করা যাবে, এখন উপায় কি আবার এটা আমি এইগুলো হচ্ছে মানে ব্যক্তিগত এটা সুনীল গাঙ্গুলির কথা তো অবশ্যই, এটা তো তুমি যেটা বললে আমি নিজের জীবনেও দেখেছি, মানে যে কজন বিখ্যাত মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি, তারা স্বক্ষেত্রে, তাদের প্রত্যেককে দেখেছি। আমি তোমাকেও দেখি, তুমি যে ব্যক্তি নিয়ে কাজ করো সেখানে আমাদের মতো যা সাধারণ শিল্প নিয়ে দু এক পা হেঁটেছি কি হাঁটিনি, দু এক লাইন বলতে শিখেছি কি শিখিনি, তাদেরকে যেভাবে তুমিও বুকে জড়িয়ে ধরো, বা প্রতিটা মানুষ যারা বিখ্যাত আমি দেখেছি সত্যিকারের বিখ্যাত, বা তাদের মনের ভেতরে এই বিখ্যাত হওয়াটা একটা আলাদা করে চিহ্ন রেখে যায়নি, হুম, তারা কিন্তু সত্যিকারের সাধারণ মানুষকে অনেক বেশি স্নেহ করেন, মানে তারা অন্যভাবে দেখেন। আমরা প্রশ্নের একটু উত্তরে যাচ্ছি আবার। বলছেন চিত্রিতা দাস, বলছেন যে এমন সুন্দর করে উপমা দিয়ে আপনি বুঝিয়ে দিতে পারেন দাদা। সর্বাণী দাস আদক বলছেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। সঞ্জয় দা আবার একটি প্রশ্ন নিয়ে এসেছে, তুমি প্রেমের সঙ্গে আলোর তুলনা করেছো, পিকাসোর ব্লু পিকাসো এবং পিঙ্ক পিকাসো বলেছো। তাহলে এই প্রশ্নটা থেকে কিন্তু মনে হচ্ছে সঞ্জয় দা কিছু একটা ব্যাপার আছে, মানে তুমি যে সংশয় প্রকাশ করছিলে, সঞ্জয় দা বলছেন যদি প্রেম দিয়ে যায় শুধু আধার। হ্যাঁ, সঞ্জয়ের এই প্রশ্নের আর কি প্রশ্ন আছে আমাদের শ্রোতাদের কাছে আমার শ্রোতাদের কৃতজ্ঞতা, আমাদের কৃতজ্ঞতা। আমাদের guideline-এরই। হ্যাঁ, তবে তারা রয়েছেন আমি বলছেন। আমাদের আমাদের যে আজকের প্রসঙ্গ, মূল প্রসঙ্গ জায়গা থেকে কিছুটা আমরা সরে যাচ্ছি, হয়তো কবিতার লেখনির জায়গা থেকে দাঁড়িয়ে যদি আজকে আড্ডাটা হতো কবিতা এবং তার নির্মাণ, কবি এবং তার কবিতা এবং তার নির্মাণ, সেই জায়গা থেকে আলোচনায় হয়তো এই একটু কবিতা কবিতা প্রসঙ্গ। শুনি, একটু কবিতা শুনি তোর কাছে, একটু কবিতা শুনি, একটু সুনীলদার কবিতা শুনি। কবিতা কি বলি, আচ্ছা, আহ আহ, যে কথাটা তুমি বললে একটু আগে, যে যে সময়ের কথা বললে, যে সময়টাকে ধরার চেষ্টা করছিলে, তো ধর্মের কথা যেটা বললে, না তুরিনে না ঢুকতে চাওয়ার কথা বললে সুনীল গাঙ্গুলি, তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার সঙ্গে দেখা হলে কবিতাটা একটু পড়ছি আর কি। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতো কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? মানে চমৎকার। দেশ মিলিয়ে একটা জায়গা অদ্ভুত ভাবে ছুঁয়ে গেলেন কবি। আমার খুব প্রিয় কবিতার মধ্যে একটি। আচ্ছা, তুমি সুনীল গাঙ্গুলির তোমার বলে যে অবদানের কথা বলছিলে, আচ্ছা একজন লেখক, সাহিত্যিক, কবি প্রত্যেকেরই তো সামাজিক কিছু দায়বদ্ধতার জায়গাও থাকে। আমার মনে হয় মানে যে কোনো বিখ্যাত মানুষেরই হয়তো থাকে যে তিনি তার কাজের মাধ্যমে সমাজকে একটা পথ দেখান, সেটা তো তার লেখনীর মাধ্যমে, তার ইয়ের মাধ্যমে। ডাইরেক্ট তার যে কাজ, যে ডেইলি লাইফের যে কাজ,
সেগুলোর ক্ষেত্রে তুমি সামাজিকভাবে কিভাবে কিছু পেয়েছো জানো কবির সম্বন্ধে? দুটো হয় যে কোনো লেখকের, একটা হচ্ছে সরাসরি সমাজের সঙ্গে কিছু কাজের ভেতর দিয়ে যুক্ত থাকা, আরেকটি হচ্ছে তার লেখার ভেতর দিয়ে সমাজের কিছু ভাবনাকে প্রকাশ করা। সুনীলদার উপন্যাস, সুনীলদার কবিতার ভেতর দিয়ে একটা বৃহৎ সমাজ উঠে এসেছে, ভীষণ ভাবে ইতিহাস উঠে এসেছে, সমাজ উঠে এসেছে। আর প্রত্যক্ষভাবে সুনীলদার প্রচুর কাজ তিনি করেছেন, প্রচুর অবদান তার আছে, প্রচুর জায়গায় তার অবদান আছে, যেগুলো সামাজিক দায়বদ্ধতা দিয়ে আমি মানে তার সীমানা টানবো না, বরং বলবো তার উদারতার সীমাহীন ভাবনা। বহু মানুষ বিভিন্ন ভাবে তার কাছে ঋণী, সাথীদির কাছে ঋণী। মানে সাথীদি আমাদের শ্রদ্ধেয়া, মানে তার কোনো তুলনা হয় না। আমরা সুনীলদার সান্নিধ্য পেয়েছি বলে আমি যেমন ধন্য, গর্ববোধ করি, সাথীদির সান্নিধ্য পেয়েছি বলেও আমি একইভাবে অনুরূপ ভাবে আমি ধন্য, আমার গৌরব অনুভূত হয়। ফলে এই জায়গাটা তো রয়েছে কালকে রয়েছে একটু দুঃখ প্রকাশ ভীষণ। করছিলেন, আগের পর্বে দুঃখ প্রকাশ করছিলেন শ্রী সৌমিত্র মিত্র। বলছিলেন যে বহু মানুষ, তুমি যে কথাটা বলে যে চেনা অচেনা অখ্যাত, বহু মানুষ বিখ্যাত হয়ে গেছেন কবির সাহচর্য পেয়ে, ছোঁয়া পেয়ে। তো আজকে কবি চলে গেছেন, খুব হাতে গোনা কয়েকজন মানুষ আছেন, বলছে আমি তো নিয়মিত যোগাযোগ রাখি, চেষ্টা করি, খুব হাতে গোনা মানুষ আছেন যারা সে লোকটি চলে যাওয়ার পরে সাথীদের খোঁজটা ঠিক মতো নেয়, তার সঙ্গে যোগাযোগটা ঠিক মতো রাখে, তিনি কেমন আছেন, তিনি শুনতে পেলাম না সন্দীপ, এইখানটা একটু শুনতে পেলাম না, এই যে জায়গাটা একটু কেমন অস্পষ্ট হয়ে। সাথীদি কেমন আছেন। বলছে খুব কম মানুষ আছেন যারা সুনীল গাঙ্গুলি সাহচর্য পেয়ে বিখ্যাত হয়ে গেছেন, বহু মানুষ, কিন্তু খুব কম মানুষ আছেন হাতে গোনা যারা আজও সাথীদির সঙ্গে সমানভাবে যোগাযোগ রেখেছেন, বা তার কেমন আছেন ডেলি লাইফে, তার কিছু প্রয়োজন কিনা, তাকে দিয়ে উদ্বোধনের জন্য ডাকা, সেটা ঠিক আছে আজও হয়তো, ঠিক ঠিক। কিন্তু যেহেতু তিনি সুনীল জায়া, কিন্তু মানুষ হিসেবে কেমন আছেন, তার শারীরিক অবস্থার কোনো কিছু সুবিধা অসুবিধে, যে কোনো সুবিধা জীবনে চলার পথে তো অনেক কিছুই থাকে, তো সে ব্যাপারে খুব হাতে গোনা মানুষ আছেন যারা এ ব্যাপারে যোগাযোগ রাখেন বা খোঁজ রাখেন, এটা দুঃখ করছিলেন উনি। আমার একটু আবার কমেন্টে যাই। ঠিকই বলেছ। হ্যাঁ, চিত্রিতা দাস বলছেন যে ভীষণ ভীষণ ভালো লাগলো কবিতা পাঠ, ধন্যবাদ চিত্রিতা দি। দীপালি মজুমদার বলছেন বাহ কি সুন্দর। শ্যামলী রায় বলছেন, শ্যামলীদি যে ব্যক্তি সুনীলবাবু সম্পর্কে এত কথা জানতে পেরে বিখ্যাত অথচ আপাতমস্তক সাদামাটাই মানুষটির প্রতি শ্রদ্ধা আরো গভীরতর হলো। অনুসুয়া ব্যানার্জি বলছেন আমি আছি সন্দীপ। আমাদের সঞ্জয় গুহ ঠাকুরতা, সঞ্জয় দা বলছেন আলোচনায় ঋদ্ধ হচ্ছি, ধন্যবাদ দাদা, সঙ্গে থেকো। তুমি 2007 সালে কথা বলছিলে, 2007 সাল খুব কঠিন সময়ের মধ্য দিয়ে তুমি সেই ইন্টারভিউটা নিয়েছিলে, বা ইন্টারভিউ পরবর্তীকালে তার কিছু বছর পরে আমাদের সরকারি একটি বিখ্যাত জায়গা, কমিটির নামটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, তার একটি পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয় কয়েক বছর পরে, 11 কি 12 সাল, আমার ঠিক সালটার কথা খেয়াল নেই, 11 সালই হবে মনে হয়। তারপরে তো সেই সময়টা, তারপরে আবার পরবর্তীকালে তো ওনাকে নিয়েই বিভিন্ন আজকের যে অনুষ্ঠানগুলো, স্মরণের যে অনুষ্ঠানগুলো, সরকারি সরকারি পদে, এই যে আপাত বৈপরীত্য, এই বৈপরীত্যকে তুমি কিভাবে দেখছো? এইটা বৈপরীত্য মানে এটা মানে যখন একটা থেকে আর একটা কোনো কিছুর হস্তান্তর হয়, রূপান্তর হয়, পরিবর্তন হয়, তখন সব জিনিসেরই একটা স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়তো হয়। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় প্রকৃত অর্থেই এত অগ্রজ মানুষ, এত শ্রদ্ধেয় মানুষ, এত প্রতিভাবান মানুষ, রবীন্দ্র পরবর্তী সময়ে যে কজন প্রতিভাবান মানুষ রয়েছেন মানুষের কাছাকাছি, মানুষ গ্রহণ করেছেন, সুনীলদা তার মধ্যে অন্যতম। ফলে
এইটা একেবারে তাদের ব্যাপার, তারা করেছেন। কিন্তু সুনীলদাকে নিয়ে যখন কাজ হয় তখন এটা খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণেই যে মানুষটির কর্মকাণ্ড এত বৃহৎ, মানুষটি এত মানুষকে আহ, কি বলবো, অনুপ্রাণিত করতে পেরেছিলেন, তারই ফল এটা, ভালোবাসা দিয়েছিলেন। মানে আমি বলি যে সুনীলদাকে নিয়ে আমি অনেকগুলো কাজ করেছিলাম। একটা হচ্ছে 2007 সালে একটি পত্রিকা, তার আনুষ্ঠানিক প্রকাশ শিশির মঞ্চে। 2008-এ উনি যখন সাহিত্য একাডেমির সভাপতি হলেন তখন পাঠকের মুখোমুখি শুনি যোগেন চৌধুরী উদ্বোধন করেছিলেন সেই অনুষ্ঠানটা, সেটা আমি করেছিলাম জীবনানন্দ সভাপতি। 2009 সালে পূর্ণ 75 সুনীল গাঙ্গুলি। এরপরে সুনীলদার আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন, আমি যে অনুষ্ঠানগুলো বলছি সেগুলো সুনীলদাকে নিয়ে, এগুলো আমি করেছিলাম। তারপরে বলাকার একটি সংখ্যা সুনীলদাকে উৎসর্গ করে 2013 সাল, অর্থাৎ 12 সালে ওনার প্রয়াণের পর তাকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম মনীন্দ্র কলেজের সঙ্গে যৌথভাবে। লিটল ম্যাগাজিনে বলাকার পক্ষ থেকে একটি পর্ব তার কবিতার কে নিয়েই করেছিলাম। সাহিত্য একাডেমির সঙ্গে তার 7 সেপ্টেম্বর বোধ বছর দুয়েক আগে একটি জন্মদিন আমি করার উদ্যোগ নিয়েছিলাম। 2 বছর আগে শক্তি সুনীল বলে একটি পত্রিকা আমি প্রকাশ করি, আমরা কয়েকজনে মিলে প্রকাশ করি। তার মধ্যে সঞ্জয় গুহ ঠাকুরও আজকে এখানে উপস্থিত রয়েছে, তাপস ওঝা, অমিত মুখোপাধ্যায়, গৌতম কুমার দে, সুনেন্দ্র পাত্র, স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়, এরকম আরো অনেকে ছিলাম, আছিও। সুনীলদার বাড়িতে সেই 6 সেপ্টেম্বর আমি গিয়েছিলাম, সেই আয়োজন করেছিলাম। এবং তারপরে 2020-তে একটা অনলাইনে আমার ফেসবুক পেজে গেলে দেখা যাবে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যুক্ত ছিলেন, সুনীলদার গুণমুগ্ধ, তাদের বক্তব্য কি তার সঙ্গে কিছু মানুষের কবিতা দিয়ে সংযোজন করে প্রায় 1 ঘন্টার একটি মানে উচ্চারণ পর্ব আমি রেখেছি। এবং বিস্ময়ের কথা, 1 ঘন্টার এই উচ্চারণ পর্বটি ইউটিউব এবং ফেসবুকের পেজে, মানে আমার ওয়ালে রয়েছে, ভিউয়ার্স হয়েছে প্রচুর। আমরা বলি 5 মিনিটের বা 9 মিনিটের বেশি হলে মানুষ দেখে না, 1 ঘন্টা, তাতেই তো 2-2.5 হাজার ভিউয়ার্স হয়ে গেল। এই তো 7 তারিখ, আজকে কত তারিখ, সম্পূর্ণভাবে দুদিন এখনো হয়নি। সেটা কি করে, কেন? কারণ কাজের অভিনবত্ব। সুনীলদার দেশে বিদেশে মানে বাইরে যারা ছড়িয়ে রয়েছেন তাদের কথা নিয়ে একটি বই করার আমার ইচ্ছে ছিল। সুনীলদার থাকাকালীনই শান্তিনিকেতনের বাড়িতে সেটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সেটা এগোনো হয়নি কোনো কারণে, বিভিন্ন কাজে কর্মের জন্য হয়নি। সুনীলদা বলেছিলেন পরে দেবো। আমি বললাম যে আপনি নামগুলো দিন, এইগুলো চলছিল। তো সেইটা পরে আমি করতে পারিনি, কিন্তু এইভাবে করবো। অর্থাৎ আমি যদি ভাবি এটা করব, কোনো না কোনো ভাবে এটা আমি করব, করতেই হবে। 2007 সাল স্থির হলে প্রতি বছরই কিছু না কিছু কাজ তোমার তরফ থেকে ছিল। 2019-এর ওই 7 তারিখের কথাটা, কারণ ওই অনুষ্ঠানটা কিন্তু তোমার কথা অনুযায়ী 7 তারিখের মানে সুনীল গাঙ্গুলির দিনটাকে মাথায় নিয়ে করা হয়েছিল। আমরা যেটা করেছিলাম ওটা কিন্তু তোমার অনুপ্রেরণায় করা হয়েছিল। তুমি বলেছিলে 7 তারিখটা ডেটটা করলে ভালো হয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন তুমি বলেছিলে। তো সেটাও একটা কিন্তু বড় কারণ আমার 7 তারিখে অনুষ্ঠান করার। আবার একটু যাচ্ছি, এইটা দেখ সন্দীপ, যে আমি এইটা অন্তর থেকে মানুষটিকে শ্রদ্ধা করে ভালোবেসে এগুলো আমি করেছি, সুনীলদা থাকাকালীন এবং সুনীলদা পরবর্তী দুটো সময় কি। মানে মানে আমি এখন যে সময় দাঁড়িয়ে রয়েছি, সুনীলদার সঙ্গে আমার খুব বেশি দিনের যোগাযোগ নয়। সুনীলদা 12 থেকে 20, মানে 8 বছর, আর ওদিকে 8 বছর, এই যে সময়টা কি 16-20 বছরের মতো আর কি। মানে যারা সৌমিত্রদার সঙ্গে বহুদিনের যোগাযোগ, আগামী দিনে প্রাচীকণ্ঠে যারা আসছেন, শিবাশিস দা, রূপক, সুদীপ, এদের সঙ্গে সুনীলদার আরো দীর্ঘদিনের যোগাযোগ। তারা আরো 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 অনেক বেশি কথা বলবেন, জানবেন। কিন্তু আমি এগুলো কাজের সূত্রে না, বিভিন্ন সময় ওনাকে আমি আজকে কৃত্তিবাস প্রসঙ্গটা ওনাদের জন্য রেখেছি। মানে কৃত্তিবাস প্রসঙ্গে যেহেতু ওনারা ডাইরেক্ট কৃত্তিবাসের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে কৃত্তিবাস প্রসঙ্গে এবং তার লেখালেখিগুলো বিষয়গুলো সম্বন্ধে আরো ডিটেলিং আমরা তৃতীয় পর্বে পাবো ওনাদের থেকে। আমি একটু কমেন্টে আসি। মৃণালদা আসছেন আমাদের সঙ্গে। মৃণালদা বলছেন আছি। শ্যামলীদি বলছেন একটু সলজ্জ ভাই বলি, বলছেন আহা কি কবিতা পাঠ করলে সন্দীপ, প্রাচীকণ্ঠে উজ্জ্বল ভবিষ্যৎ
ভবিষ্যৎ এখনই দেখতে পাচ্ছি। ধন্যবাদ দিদি, তুমি স্নেহ করো বলে এভাবে বলো, কিন্তু সেটা নয়, দাদাদের দেখানো পথ ধরে চলছি। ওরা শিখুক, ওরা, আমি যেটা বলি সবসময় যে ওরা কবিতাকে ভালোবাসুক, ভালোবাসতে শিখুক, সেটাই সবচেয়ে বড় কথা। পারভিন সঞ্জয়দা বলছেন শক্তি সুনীল পত্রিকা শুরু করা যায় কি প্রিয় দাদা? অনন্যা মোদক বলছেন স্যার খুব ভালো লাগছে, অনেক অজানাকে জানতে পারছি। পারভিন জাহানারা বলছেন ঋদ্ধ হচ্ছি আলোচনায় কবি ও ব্যক্তি মানুষ সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানতে পারছি, কবিতা পাঠও খুব ভালো লাগলো। ধন্যবাদ যারা যারা কমেন্টে আমাদের সঙ্গে রয়েছেন। শক্তি সুনীল, হ্যাঁ এটা নিয়ে আসছিলাম, আমি এটা ভাবছিলাম, একসঙ্গে উচ্চারিত নাম, এমন দুটি নাম যে নামটি একসঙ্গে একদমে উচ্চারিত হয়, এক নিঃশ্বাসে উচ্চারিত হয়। তাদের যদিও তুমি তাদেরকে একসঙ্গে একটা লিঙ্কের প্রবলেম হলো মনে হয়, দাদা বেরিয়ে গেছেন, কোনো একটা লিঙ্কের প্রবলেমের কারণে। আসলে প্রযুক্তির অসুবিধা হচ্ছে এখানেই, যদি কোনো কারণে নেট কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমরা অপারক। আমি দাদার কাছে যাচ্ছিলাম, যেতেই চলছিলাম যে শক্তি সুনীল তাদের পারস্পরিক সম্পর্ক এবং সেটাকে নিয়ে কোনো কথোপকথন কোনোভাবে দাদার সঙ্গে কোনো সময় হয়েছে কিনা সেই প্রসঙ্গের দিকে যাচ্ছিলাম। আরো দু একটি ছোট কমেন্টেই থাকি আপাতত। শ্যামলদি বলছেন ধনঞ্জয় দাকে সঙ্গে নিয়ে আজকে এমন একটি সন্ধে উপহার দেওয়ার জন্য সঞ্চালক সন্দীপকে জানাই বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ দিদি, সঞ্চালক বলে নয়, তোমার ভাই, এটাই বড় কথা। আজকের এই অনুষ্ঠানটার কথা ভাবনারই কারণ হচ্ছে ওই যে ভালোবাসার কথা বলছিলাম, যে কবিতাকে ভালোবাসতে শেখা খুব দরকার, কবিতার কাছে নতজানু হতে শেখা খুব দরকার। যিনি বলতে পারেন আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে আঁকড়ে বেঁচে রয়েছি কবিতা, তাকে তো জানতে হবে, সেই ব্যক্তি মানুষটিকে না জানলে, তার সম্বন্ধে, তার উদারতা সম্বন্ধে না জানলে। বিদ্যা দদাতি বিনয়ম একটা কথা আছে, এরা যত জানবে, আমার মূলত আমার প্রাচীকণ্ঠে যারা রয়েছে আমার শিক্ষার্থী, তাদেরকে বলি বারবার করে যে তারা যত জানবে, যতই বিশালতা ভাববে, তখন বুঝবে যে নিজেরা কতটা তুচ্ছ, এখনো কত শেখার বাকি। এই বিশালের কাছে সমর্পণ করতে হয়, শিল্পের কাছে সমর্পণ করতে হয়, সমর্পণটা খুব বেশি প্রয়োজন। দাদাকে আবার পেয়ে গেছি আমরা, দাদাকে পেয়ে গেছি, দাদাকে ডেকে নিলাম। দাদা একটু নেটের প্রবলেম হচ্ছিল। রাজু দা এসছেন, রাজু দত্ত বন্ধু, দাদা না বন্ধু, রাজু দত্ত এসেছেন, শুভেচ্ছা প্রিয় বন্ধু, প্রাচীকণ্ঠকে শুভকামনা। ধন্যবাদ দাদা। একটু আগে শ্যামলদি একটি কমেন্ট করেছেন ধনঞ্জয়দাকে সঙ্গে নিয়ে আসার এমন একটি সন্ধে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। দাদা যেখানে ছিলাম, অনেকে এসছে, অনন্যা এসছে, ধন্যবাদ অনন্যা। বলো, বল তারপরে কি। তো আমি যে হ্যাঁ, লাইনটা কেটে গেল, নেটের প্রবলেম হলো, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের অনেকখানি সময় চলেও গেছে, এবার আমরা মানে উঠি করি, কারণ 1 ঘন্টা 23 মিনিট আমরা লাইভে রয়েছি, মানে এই আড্ডা চলতেই থাকবে। মানে হ্যাঁ জানি, এ তো সারা রাতেও শেষ হবে না, এমন একটা বিষয়, তাতে আমাদের আরো কিছু অনুষঙ্গ লাগলেও লাগতে পারে আর কি, সারা রাত কাটানোর জন্য। শুধু সুনীলকে নিয়ে দুজনের তোমার ওই হলুদ আলোয় আড্ডা, ঠিক আছে? তো সেটা অন্য ব্যাপার। ওই ঘরের তো আর অন্য স্মৃতি আছে, সেগুলো আমরা শুনেছি অনেক, ওই ঘরে বসেই শুনেছি, মহাবিষ্ট হয়েছি। সঞ্জয়দা বলছে তোমার সঞ্চালন অসাধারণ, সাথে তোমার কবিতা। ধন্যবাদ দাদা। যে কথায় আসছিলাম সেটা হচ্ছে গিয়ে শক্তি সুনীল একসঙ্গে উচ্চারিত নাম, বাঙালির জগতে, সংস্কৃতি জগতে একসঙ্গে একদমই উচ্চারিত নাম। তাই নিয়ে তোমরা পত্রিকা করেছো, একসঙ্গে কাজ করেছো। এটি নিয়ে এদের নিজেদের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে যদিও তোমার সঙ্গে তুমি বললে যে সেই দীর্ঘ আলাপ সম্পর্ক নয় সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু তবুও নিভৃত আলাপচারিতায়, বহুবার বিদেশ যাত্রায় একসঙ্গে পেয়েছো। তো সেক্ষেত্রে কখনো এইরকম ধরনের কোনো তাদের নিজস্ব আলোচনা, তাদের নিজস্ব কিছু উঠে আসে? আমরা একটু তাহলে বালুকা বেলায় আরো একটা দুটো নুড়ি পাই, তোমার স্মৃতিতে কিছু থাকে। মানে কোন বিষয়? শক্তি সুনীল, তাদের সম্পর্ক, তাদের লেখনী। মানে শক্তিদার কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার অনেক লেখার মধ্যে, আমার যেমন জেগে থাকার স্বপ্ন বলে একটি নাটক আছে, সেখানে একজন বলছে আপনি তো ডেঞ্জারাস মশাই, 22 বছর পরে শক্তিকে আবার মুখে ফিরিয়ে আনলেন।
মানে অনেক জায়গায় আমি শক্তিবাবুর কবিতা বলে থাকি। তো আমার ইচ্ছে ছিল যে শক্তি সুনীল নামটা আমারই দেওয়া। সেই শক্তি সুনীল নিয়ে একটা ছোট্ট কাগজ করব, ছোট্ট কাগজ, কবিতার কাগজ হবে, কবিতা কেন্দ্রিক লেখালেখি থাকবে, এবং সেটা প্রকাশিত হয়েছিল প্রায় এক দেড় বছর ধরে। তার প্রথম সংখ্যা উদ্বোধন হয়েছিল সেপ্টেম্বর মাসে সুনীলবাবুর বাড়িতে, এবং নভেম্বর মাসে শক্তিবাবুর বাড়িতে। মীনাক্ষী চট্টোপাধ্যায় মানে মীনাক্ষী দি আমার এই অনুরোধ রেখেছিলেন, মীনাক্ষীদির প্রতি আমার কৃতজ্ঞতা। এবং সাথীদির বাড়িতে, সুনীলদার বাড়িতে প্রথম যে সংখ্যাটার উদ্বোধন হয় শক্তি সুনীলে, সেখানে মীনাক্ষীদি এসেছিলেন। এবং নভেম্বর মাসে শক্তিদার জন্মদিনে শক্তিবাবুর সঙ্গে আমার সরাসরি যোগাযোগ, দূর থেকে তাকে দেখেছি, আলাপ ছিল না। তার বাড়িতে আমরা সেই শক্তিদার কবিতা নিয়ে একটি সন্ধে এবং শক্তি সুনীল সংখ্যার প্রকাশ করেছিলাম। সেখানেও কথার বাড়ির মেয়েরা গিয়েছিল। হ্যাঁ, তো এগুলো আমার কাছে বিরাট প্রাপ্তি। এগুলো মানে মানে সত্যি কথা বলতে কি, বহু মানুষের সান্নিধ্য আমি পেয়েছি। যেমন আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হলেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন 5 বার আমি তার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করেছি, সাক্ষাৎ করেছি, কথা বলেছি। হ্যাঁ, বহু মানুষকে, এই যে বহুজনকে নিয়ে চলা, সুনীলদা চলতেন। মানে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রণববাবুর সঙ্গে আমি যতবার দেখা করতে গেছি, আমার বহু বন্ধু বান্ধবকে আমি নিয়ে গেছি সেখানে দেখা করার জন্য। বহু বন্ধু বান্ধবকে, যেটা প্রায় কেন অসম্ভব ব্যাপার সেখানে গিয়ে দেখা করা। আমি কাজের সূত্রে গেছি, আমার বন্ধু বান্ধব নিয়ে গেছি। আমি রাইসিনা হিলসে যখন গেছি, রাষ্ট্রপতিকে নিয়ে সংখ্যা করেছি, তার উদ্বোধনে আমি প্রায় 11 জনে মিলে গিয়েছি। হ্যাঁ, 11 জন। এবং লাস্টে কি হলো, মানে যে গাড়িতে করে আমি যেখানে থাকতাম, সেখান থেকে যখন রাষ্ট্রপতি ভবন ঢুকবো, যে মানে গাড়ি করে যাচ্ছি, সেই গাড়িওয়ালা বললো যে আপনাকে ভাড়া দিতে হবে না, আপনি আমাকে গাড়িটা ভেতরে একবার নিয়ে যাওয়ার অনুমতি দিন না, আমি কোনোদিনের ভেতরে ঢুকিনি, ওর পাশ দিয়ে ঘুরে যাই। বলছে আমি থাকবো, আমি দেখবো। হ্যাঁ, মানে এরকমও ঘটনা ঘটছে। সে বলছে যে, আমি বললাম যে এটা আমার পক্ষে করাটা ঠিক নয়, কারণ আমি সেই গাড়িওয়ালাকে চিনি না, নিয়ম বিধি ইত্যাদি হেন তেন আছে, আমার নিজের গাড়ি নেই বা আমার বন্ধু বান্ধবের গাড়ি নয়, আমি জানিও না, ফলে সেটা করা যায়নি। কিন্তু ওই যে প্রাসাদ, 330 একর জমির উপর 340 খানা ঘরের যে রাষ্ট্রপতি ভবন, সেটি দেখেছি। 10 ডিসেম্বর 2013। প্রণববাবু তখন ভারতে ছিলেন না, নেলসন ম্যান্ডেলা মারা গেছেন, তিনি জোহান্সবার্গ গেছেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে, এবং আমাদের দিল্লি থেকে জানানো হলো যে আপনারা আসতেই পারেন, কিন্তু এবারে তার জন্মদিনে 11ই ডিসেম্বর এটা হওয়া সম্ভব নয়, কারণ সম্ভবত তিনি ভারতে থাকবেন না। তো আমি তখন 10 তারিখে দিল্লি আমরা চলেই গেলাম, আমাদের পরিকল্পনা প্রস্তুত হয়ে রয়েছে, ঘুরে টুরে নিলাম, খুব ভালো করে ঘুরলাম। তারা আমাদের আতিথ্য দিলেন। সম্পূর্ণ ভালো করে ঘোরার পর 11 তারিখ খুব বিষাদপূর্ণ হয়ে রয়েছি। এটা একটু দূরে সরে যাচ্ছি, কিন্তু একজন বিরাট মানুষ, রাষ্ট্রপতিকে নিয়ে বলাটা একটু প্রাসঙ্গিক মনে করেই নিন আপনারা যারা শুনছেন। তা ঘুরতে বেরিয়েছি, যে আর তো হলো না, এবারে তো আমাদের যাই হোক রাষ্ট্রপতি ভবনটা তো দেখা হলো, আর রাষ্ট্রপতির সঙ্গে তো আমার আর আগে বহুবারই দেখা হয়েছে, কথা হয়েছে ইত্যাদি। তা ঠিক আছে। তো হঠাৎ আমি যখন লোটাস টেম্পেলে রয়েছি, তখন আমাকে প্রতিদিন পত্রিকার গৌতম লাহিড়ী ফোন করলেন, বললেন যে আমি তখন রয়েছি হচ্ছে কুতুব মিনারের কাছে। বলছে ধনঞ্জয় শুনেছেন একটা খবর? আমি বললাম গৌতম দা কি খবর? বললো স্যার তো কালকে ফিরে এসছেন রাত্রি। আমি সে কি? বললো যে হ্যাঁ উনি ফিরে এসছেন। মানে কি কি অভাবনীয় মানুষ, মানে আমি এটা বলতে চাইছি, প্রায় ধারণা করেছিল সবাই যেটা প্রায় হবে না, উনি ফিরে এসছেন। আমি সঙ্গে সঙ্গে ওই যাত্রাপথে লোটাস টেম্পেলে এসে তখন পৌঁছেছি, কি করব বুঝে পাচ্ছি না, হাতে কাগজ নিয়ে, আমরা তো জানতাম না প্রোগ্রামটা হবে বলে। আমি তার দপ্তরে ফোন করলাম, তারা বললো 2 মিনিট সময় মাত্র বরাদ্দ, আপনি চলে আসুন আধ ঘন্টা। তো আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন, আরো অনেকে মহিলা ছিলেন, তারা তো অন্য পোশাকে বেরিয়েছেন, রাষ্ট্রপতি ভবন ঘুরতে গেলে একটা পোশাক আশাকের ব্যাপার থাকে, আমাদের নয় পত্রিকাটা নিয়ে বেরিয়ে যেতে পারি। আমরা ঢুকলাম 1 ঘন্টা পরে, আধ ঘন্টা লেট। তো সেদিন উনিও তার যে অনুষ্ঠান সূচি ছিলেন, বিভিন্ন কথাবার্তা বলতে বলতে সেইটাও ওনারও বোধহয় কিছু বিলম্ব ঘটলো, বা আমাদের হয়তো আগেই বলেছিল যাতে আমরা আগে পৌঁছে, উনি ঠিক টাইমে এসেছেন, এরকমও হতে পারে। যাই হোক, গিয়ে আমরা সেইটা দিলাম। এরা প্রত্যেকেই না খুব সাধারণ মানুষ, মানে ভীষণ সাধারণ মানুষ।
মানে আমার মনে পড়ে সুনীলদার কথা প্রসঙ্গে হুম, তুই বললে এখন মনে পড়ে যাচ্ছে, মৃণাল দা মনে করিয়ে দিল, আমি ছিলাম, মৃণাল দা, আমি, হ্যাঁ, সন্দীপ দা, মানে সন্দীপ সন্দীপ, মজুমদার, আমরা সবাই মিলে আমি গেছিলাম। আমার বহু বন্ধু বান্ধবকে রাষ্ট্রপতি এই থাকাকালীন দেখা করিয়েছি, যখন তিনি সাবেক রাষ্ট্রপতি তখন দেখা করিয়েছি, এগুলো আমি করেছি। আমার সঙ্গে যারা আমার যেটুকু চর্চা, যেটুকু যাওয়া, যেটুকু সুযোগ, যেটুকু বন্ধু বান্ধবদের নিয়ে কাজ করার ইচ্ছে, যৌথভাবে করেছি, যৌথভাবে করেছি। একা কোনোদিন খেতে পারিনি, চাও খেতে পারিনি, মানে এখন লকডাউনে সেটাও হচ্ছে। অন্যান্য সামগ্রী তো বন্ধু বান্ধব সহযোগে জানিস তোরা সব। এই ঘটনাগুলো ঘটেছে। আরেকজন বিখ্যাত মানুষের কথা মনে পড়ছে, মানে সুনীলদার কথা প্রসঙ্গে বলতে বলতে অমর্ত্য সেনের কথা মনে পড়ছে। তার সঙ্গে আমি 2010 সালের ডিসেম্বর মাসে দেখা করি, এবং তার আগে দেখেছিলাম বহুবার, কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ হয়। তিনি অত্যন্ত সুন্দর মানুষ, সুন্দর মানুষ। আর যে তিনজন মানুষের কথা বললাম, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় এবং অমর্ত্য সেন, প্রত্যেকের সঙ্গেই ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছি, যে তারা আমাদের সঙ্গেও ছবি তুলছেন। অনেক সময় কি হয়, একটা বিরাট ব্যক্তিত্ব, আমরা কোনো রকমে যেন দাঁড়িয়ে রয়েছি, একটা ছবি তোলা হয়ে গেল, তিনি নির্বিকার, আমার সঙ্গে তুলছেন না, আমি মানে তার একটা সঙ্গে ছবি প্রতিভার তুলছি। সঙ্গে ছবি তুলছে, মানে তিনজন, মানুষের সঙ্গে সেলফি নিলে যেরকম হয়, অনেকটা সেরকম হয়ে হ্যাঁ, যায় বিখ্যাত মানুষদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। কিন্তু উনিও যে এরা অ্যাক্টিভলি আছেন তিনজন, ছবিটা, হ্যাঁ। তিনজনে আমাদের সঙ্গে ছবি তুলেছেন। এবং অমর্ত্য সেন তো আমাকে বলেছেন আমায় কি পোজ দিতে হবে বলে। আমি বললাম, বলাকা পত্রিকা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে রয়েছি এরকম। বললাম, নিশ্চয়ই, কেন হবে না, নিশ্চয়ই হবে। এগুলো স্মৃতির সঞ্চয় আমার কাছে। আচ্ছা, ঘড়ির কাঁটা বলছে যে আহ সময় 1 ঘন্টার আমরা আমাদের এখানে ইচ্ছে ছিল, 1.5 ঘন্টা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। 1 ঘন্টা 33 মিনিটের উপর আমরা গল্প করে ফেলেছি, কারণ আমরা ঠিক ঘড়ি ধরে 8টা 1-এ লাইভ শুরু করেছিলাম। তো আমি তোমার একটি কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে লেখা বা সুনীল গাঙ্গুলি কবিতা, এই গুলো শুনে আমরা বিদায় নেব। তার আগে শ্রাবণী লিখছেন, শ্রাবণী দাস আদক লিখছেন যে আজ বালুকা বেলায় অনেক মণিমুক্ত কুড়িয়ে, ধন্যবাদ, আপনি ছিলেন সঙ্গে। পারভিন জাহানারা আবার লিখছেন যে খুব ভালো লাগছে শুনতে এই স্মৃতিচারণা, আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনে। 3য় পর্বের দিকে খেয়াল রাখবেন, 3য় পর্বে প্রাচীকণ্ঠের যদি সম্ভব হয়, ভালো লাগে, পেজটি লাইক করে রাখবেন, কেননা তাহলে এর খবরগুলো আপনাদের কাছে আসবে। কেননা এই প্রাচীকণ্ঠের 3য় পর্বে আমরা আরো 2জন কি 3জন, আমি অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করছে তারা কতটা পাওয়া যায় তাদেরকে, তার উপর দাঁড়িয়ে ঠিক হবে যে কজনকে আমি সঙ্গে পাবো। তাদেরকে নিয়ে আরেকবার স্মৃতিচারণায় আসব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা, তারা আপনাদের আশীর্বাদ চান, তারা চেষ্টা করছে তাদের কাজগুলোকে আপনাদের সামনে রাখার। যদি ভালো লাগে সেগুলোকে জানাবেন, খারাপ লাগাটাও জানাবেন, তাহলে কি ওরা শিখতে পারবে। একটা শেখা তো একটা প্রসেস, আমি বারবার করে বলি, দাদাও বলেন যে শেখাটা একটা গাছের মতো যেন ওঠে, সেটা যেন ওইভাবে রস সংগ্রহ করতে করতে কার্বন ডাইঅক্সাইড নেবে, সূর্যের আলো নেবে, জল নেবে, সেভাবে নিয়ে আস্তে আস্তে ওঠে, তো সেটা যেন হয়। শ্যামলীদি লিখছেন যে এই কথা মানতেই হবে, আমি যতটুকু চিনেছি বা বুঝেছি, ধনঞ্জয় দা শুধুমাত্র কবি সাহিত্যিকই নন, একজন উদার ও বৃহৎ মনের মানুষ। এটা অতি বড় শত্রু ধনঞ্জয় দার অবিশ্বাস করতে পারবে না এটা। আর আমরা তো একসঙ্গে, মানে ওই কি বলে যে ওই সমস্ত ওই আমরা যে দোষগুলো করি, মানে দোষগুণ সবের সাথী আর কি আমরা, অতএব আমাদের কথা তো বাদই দিন। তো আমরা তো সবসময় সঙ্গে আছি দাদার সঙ্গে। তো দাদার কবিতা দিয়ে শেষ করব, এই রেশটুকু থাক। আর আমার যদি কোনো ছাত্রছাত্রী এখনো লাইভে থেকে থাকে, আমি জানি না মানে দেখে থাকে, যে কজন ভিউয়ার আছে তার মধ্যে আছে কিনা বুঝতে পারছি না, কমেন্টস কম, তাদের গার্জিয়ানদের কমেন্ট পেয়েছি। একটাই কথা বলবো যে এইগুলোকে কিন্তু যেন জীবনে যাপন করতে পারি, এইগুলো থেকে যেন শিক্ষা নিই। এগুলো বারবার করে বিখ্যাত মানুষদের সম্বন্ধে কথা বলার কারণটাই কিন্তু এটা। আমি আর কথায় যাব না, এখনই শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, দাদার কবিতা দিয়ে শেষ করে একবারে আমরা বিদায় নেব। তাই সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, দাদার কবিতা দিয়ে শেষ করুন। যারা ছিলেন, যারা আছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা। আমি কমেন্টস দেখতে পাচ্ছি না বলে প্রত্যেকের নাম হয়তো বলে উঠতে পারছি না, খানিকটা খানিকটা অনুমানে বা সন্দীপের কথা বলছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি
রূপালী চ্যাটার্জি ভালো লাগলো। ঘোষ, হ্যাঁ, রূপালী রয়েছেন, আরো অনেকে রয়েছেন। আমরা একেবারে উপান্তে কবির চিঠি আমার একটি কবিতা, এই কবিতায় রবীন্দ্রনাথ এবং সুনীল গাঙ্গুলি দুজনেই আছেন। এই কবিতা দিয়ে আজকের সন্ধ্যে আমরা শেষ করি। কবির চিঠি। এই তো চিরতরুণ কবি ছাতিম তলার নিচে, বহুবর্ণ রঙের মাখামাখি মার্চের বসন্তোৎসব সকালে তিনি গান গাইছেন, রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন নিভৃতে, যখন কেউ নেই, শুধুই তিনি ও রবীন্দ্রনাথ। একবার দেখা হয়ে গেল ভানুর সঙ্গে নীলু, রানু ও নীরা সই বলে ডেকে উঠল একে অপরকে। প্রিয় সুনীল বলে রবীন্দ্রনাথ যে চিঠি আজ উত্তরায়ণে বসে লিখলেন, তার উত্তরে পরম পূজনীয় রবীন্দ্রনাথ লিখে সুনীল একটু থামলেন। ছোট্ট বিরতি নিয়ে ম্যান্ডেভিল গার্ডেনের 10 তলা থেকে চেয়ে দেখলেন রবীন্দ্রনাথ বলতে আসলে কোনো মানুষ নয়, প্রতিটি খোদাই করের বুকের লকেটে শূন্য ডায়ালের স্থান ও সময় তিনি। কাল ভোরের ঘুমে ভানুসিংহ ও নীললোহিতের সঙ্গে আমাকে যেতে হলো প্রান্তিকের দিকে। ওখানে রানু অপেক্ষায় আছে, এক্ষুনি নীরা নামবে ফার্স্ট প্যাসেঞ্জার থেকে। ওদের 3 চাকার ভ্যানে চড়িয়ে আমি প্যাডেল মারছি, আর মাঝে মাঝে শুনতে পাচ্ছি রবীন্দ্রনাথ বলছেন, প্রথম আলোর চরণধ্বনি পড়লো তোমার প্রান্তিকে। রানু ও নীরা গল্পে মশগুল, আমি নবীন ভ্যান চালক, সিটে বসে রয়েছি, পিঠের ওপর ভানু ও নীলু হাত রেখেছেন। আমার অনন্ত প্যাডেল যাত্রা, চলেছি দিগন্তের দিকে, যেখানে অসম্ভব নির্জনতায় সমস্ত কবির চিঠি পড়ছেন সুনীল, রবীন্দ্রনাথ বলছেন আর উত্তর লিখছেন রানু ও নীরা। আমি একটু পরেই পোস্ট করতে যাব ডাকঘরে। কবিতাটা চেয়ে রাখলুম আগেই, সবাইকে শুভরাত্রি জানানোর আগে। শ্যামলীদি লিখলেন, অনবদ্য একটি সন্ধ্যা কাটালাম, মন বলে আরো চাই আরো চাই, হবে নিশ্চয়ই হবে। আর লকডাউনের জন্য এইভাবে হচ্ছে, নাহলে তো দাদার বাড়িতে সবসময় খোলা সবার জন্য। অমিতা পাকরাশি বলছেন, এই স্বল্প বয়সে অনেক মণিমুক্ত কুড়িয়ে ফেলেছেন। স্বল্প বয়সে অনেক মণিমুক্ত কুড়িয়ে ফেলেছেন, একদম ঠিক কথা। চিত্রিত দাস বলছেন, এই সন্ধ্যা জুড়ে ভীষণ ভালো লাগা থাকলো, প্রত্যেককে ধন্যবাদ। অঞ্জনা দিকে ধন্যবাদ, তিনি লিখছেন অঞ্জনা দিয়ে এসছেন, বেশ। হ্যাঁ, খুব ভালো কাজ কাটলো আজকের সন্ধ্যেটা। সবাইকে ধন্যবাদ জানাই, আর একসঙ্গে দুজনে মিলে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার কোনোদিন হবেই গল্প কাছে হবে, আবার আমরা বালুকা বেলায় এইভাবেই না হয় নুড়ি কাড়াবো। আজকের মতো শুভরাত্রি। নমস্কার।